প্লিজ ছেড়ে দেন আমাকে। না, ছাড়বো না। আগে বলো, বিয়ে করবো আমাকে? করবো না আপনাকে বিয়ে। আজকে তোমাকে ধর্ষণ করব, তারপর তুমি বিয়ে না করলেও সমস্যা নেই। কথাটা বলেই দেয়ালের সাথে চেপে ধরে রিয়াকে। রিহা ছটফট করতে থাকে ছোটার জন্য, কিন্তু এত শক্তির সাথে পেরে ওঠে না। বিসর্জন দিয়ে দেয় নিজেকে। প্রথমে ঠোঁটে বেশ জোরের সাথে কিস করে, তারপর আস্তে আস্তে ঘাড়ে একটা কিস করে, তারপর নেশাগ্রস্তের মতো পুরো শরীরটা দেখতে থাকে। রিহা কাঁদতে থাকে, কেউ শোনে না। তানভীর তার কাজে ব্যস্ত। ভারী নিঃশ্বাসের শব্দে তার আরও একটু অন্যরকম লাগে। কাজ শেষ, তানভীর উঠে শার্টটা পরতে পরতে বলে, আই লাভ ইউ। হ্যাঁ, ধর্ষণ করলো সে। ইচ্ছের বিরুদ্ধে যৌনক্রিয়া করার নামই তো ধর্ষণ, তাই না? তানভীর ধর্ষণ করলো রিহাকে। কেন করলো শুনবেন না? সেগুলো বলতে গেলে কয়েকটা পর্ব লেগে যাবে, তাই সংক্ষেপে এই পর্বেই বলে দিই। কলেজে প্রথম দিন। তানভীর একটা মেয়েকে দেখে তার চোখ আটকে গেছে। কিছুতেই চোখ সরাতে পারছে না। কেমন একটা মায়ায় বেঁধে গেছে তার চোখ। বুঝতে পারে মেয়েটাকে। মেয়েটা তার দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় সে। তারপর একসাথে ক্লাস করে। মেয়েটার খুব কাছে কাছে থাকে সে। কয়েকদিন পর প্রপোজ করে সে মেয়েটাকে। মেয়েটার নাম রিহা। দেখতে ভালো, স্মার্ট, আর কথা বলে খুব সুন্দর করে। আর তানভীরও হ্যান্ডসাম, গুড লুকিং। অনেক মেয়েই পাগল তার জন্য। কিন্তু রিহাকে প্রপোজ করা মাত্রই রিহা, তোমাকে প্রথম দেখাই আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই উইল ইউ লাভ মি? রিহা একটা চড় মেরে বলে, কোনো দিনও না। তোমাকে কেন ভালোবাসবো? প্লিজ ট্রাই টু মি আন্ডারস্ট্যান্ড। আই লাভ ইউ সো মাচ। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড। গেট আউট ফ্রম মাই আই এরিয়া। আজকে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, মনে রেখো। দেখা যাবে তুমি কি করতে পারো। দুজনেই রাগে গজগজ করতে করতে চলে যায়। রিহার মনে জেদ চেপে যায়, সে কিছুতেই তানভীরের সাথে রিলেশনে যাবে না। আবার অপরদিকে তানভীরের মনেও জেদ চেপে গেছে, রিহাকেই সে বিয়ে করবে, আর কাউকেই না। পরের দিন খুব ভোরে কলেজে যায় সে। গিয়ে বসে থাকে রাস্তার পাশে। রিহা আসতেই একটা গোলাপ ফুল এগিয়ে দেয় সে। কালকে না মানা করলাম আমার সামনে আসবা না? তাহলে কেন আসছো আবার? ভালোবাসি তাই। তোমার ভালোবাসা তুমি রাখো, আমাকে যেতে দাও। ফুলটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় রিহা। তার ব্যবহারে কষ্ট পায় তানভীর, কিন্তু কিছু বলে না। এরপর থেকে রোজ দাঁড়িয়ে থাকে রিহার জন্য, কিন্তু রিহা প্রতিদিনই তানভীরকে অপমান করে। তানভীর আর গায়ে লাগে না এসব, অভ্যস্ত হয়ে গেছে এইসবে। তাই এইভাবে কেটে যায় কিছুদিন। রিহা রাজি হয় না। এরপর অপমানের পর অপমান করেই যাচ্ছে। তানভীর ভাবে তার বাসায় বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। প্রায় 2 বছর কেটে যায়, তানভীর বাসায় কিছু বলতে পারে না, কিন্তু রিহাকে রোজই প্রপোজ করে। কলেজ লাইফ শেষে ভার্সিটিতে পা রাখে দুজনে। তানভীর রিহাকে খুব ভালোবেসে ফেলে, তাই প্রতিদিন রিহার যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকে আর প্রতিদিন প্রপোজ করে, কিন্তু রিহা রাজি হয় না। এরপর অনার্স শেষ করে একটা ভালো চাকরি পায় তানভীর। এরপর রিহার বাসায় বিয়ের প্রস্তাব দেয়। সবাই রাজি, শুধু রিহা ছাড়া। কারণ জেদ। সেই জেদ আজ 5 বছর ধরে পুষে রেখেছে সে। এইভাবে অনেক দিন চলে যায়। রিহা বিয়ে করতে রাজি হয় না। তাই 2 দিন আগে তানভীর মনে মনেই প্ল্যান করে, ধর্ষণ করলে তো রিহা তাকে বিয়ে করতে বাধ্য হবে। যদিও গুনাহার কাজ, তবুও রিয়াকে পাওয়ার ইচ্ছা সামলাতে পারে না তানভীর। কয়েকটা দিন অপেক্ষা করে, কিন্তু সুযোগ পায় না। আজ ভার্সিটি থেকে ফেরার পথে তানভীর দেখে রিহা একা। আশেপাশে কেউ নেই। কিছুটা অজ্ঞান করা তরল তার রুমালে মাখে, পেছন থেকে নাকের মধ্যে চেপে ধরে। ব্যাস, কাজ শেষ। এরপর কোলে করে নিয়ে আসে জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়িতে। তারপর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে তানভীর। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে সে তানভীরকে সামনে দেখে বলে ওঠে, আপনি এখানে কেন? আর আমি কোথায়? তানভীর পকেট থেকে গোলাপ ফুলটা বের করে হাঁটু মুড়ে বসে পড়ে। তারপর বলে, আই লাভ ইউ। আই লাভ ইউ রিয়া। উইল ইউ ম্যারি মি? নেভার। তাহলে তুমি ভালোভাবে মানবে না, তাই তো? আর কোন ভাবে বলবা? তুমি কোনোভাবে বলা বাকি রাখছো? রিয়া প্লিজ, রাজি হয়ে যাও, না হলে খারাপ কিছু হবে আজকে। কি খারাপ করবি তুই? ধর্ষণ করবো তোকে। তোর মতো ছেলে আর কি বা করতে পারে? কি করি নাই তোর জন্য বল? প্রত্যেকদিন ফুল হাতে দাঁড়িয়ে থাকি, হাজারো অপমান করার পরও কিছু বলি নাই। ঝড় বৃষ্টি সবকিছুকে
অপেক্ষা করে তোকে একটু দেখার জন্য ছুটে গেছে। কয়টা থাপ্পড় খাইছি খেয়াল নেই, তবু কিছু বলে নাই। তোর বাসা থেকে আমার বাসায় প্রায় 2 কিলো দূরে, তবু প্রত্যেকদিন তোকে দেখার জন্য ছুটে গেছে। তারপরও তুই বুঝিস না কতটা ভালোবাসি তোকে। একটা দিনও তুই আমার সাথে ভালো ব্যবহার করিস নাই। এরপর তোর বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছে, সবাই রাজি তুই ছাড়া। এবার বল কি করব তোকে? আমি তোকে ভালোবাসি না, বাসি না, বাসি না, যা করার কর। তানভীর এবার রেগে গিয়ে বলে, প্রত্যেকদিন আমার ভালো রূপ দেখেছিস, এবার দেখবি খারাপ রূপ। ঝাঁপিয়ে পড়ে রিহার ওপর। তারপর তো বাকিটা প্রথমে পড়লেন। এই হলো কাহিনী, চলুন বাস্তবে ফিরি। তানভীর রিহার দিকে কাপড় ছুঁড়ে মেরে বলে, এবার বল বিয়ে করবি না? রিহা দুকরে কেঁদে ওঠে। তানভীর চুপচাপ দেখে। ওকে কাঁদতে দেখে কষ্ট হয় তানভীরের, কিন্তু কিছু বলে না। এই 5 বছর কম কষ্ট দেয়নি তাকে, সবগুলো শোধ তুলবে সে। প্রতিশোধ তানভীরের মাথায় একটা কথাই, প্রতিশোধের আগুন জ্বলতে থাকে তার মনে। রিয়াকে ঘরে রেখে তার বন্ধু সিয়ামকে কল দেয় সে। সিয়াম সব জানে ওদের সম্পর্কে, কিন্তু ওকে যে ধর্ষণ করবে সেটা ও জানতো না। সিয়াম ফোন ধরে। হ্যালো হ্যাঁ তানভীর বল। দোস্ত, তোর ধানমন্ডির বাসাটা খালি আছে না? কিন্তু কেন? দরকার আছে, আমি আসতেছি রিহাকে নিয়ে, তুই সব ঠিক কর। ওকে, রাগ এখন। ওকে। ফোন রেখে রিহার দিকে তাকায়। শয়তানের মতো করে হাসে তানভীর, নিজেকে তার সিংহ মনে হচ্ছে। আর রিহা মনে মনে বলছে, আজ ওকে বিয়ে করতে মেনে নিলে হয়তো বিয়ের আগে ধর্ষণ হতে হতো না। কিন্তু এখন কি করবে ও? ছেলেটাও তো খারাপ না, কিন্তু হঠাৎ এসব চিন্তা কোথা থেকে আসলো ওর মাথায়? এসব ভাবতে ভাবতে আবারও কান্না চলে আসে তার। সামান্য জেদের জন্য আজ সে ধর্ষিতা। তানভীর এমন রূপ কখনো দেখেনি। সে তো শান্ত শিষ্ট ভদ্র একটা ছেলে। জীবনে কতবার থাপ্পড় দিয়েছে রিয়া, সেই খেয়াল নেই তার। কিন্তু সত্যি ছেলেটা কোনো প্রতিবাদ করেনি। আর আজ সে তানভীর তাকে ধর্ষণ করলো। তার মেনে নিতে কষ্ট হচ্ছে ব্যাপারটা, মানতে পারছে না এটা তার সাথেই হয়েছে। এখন যদি সে তাকে বিয়ে না করে তাহলে সমাজে মুখ দেখাবে কিভাবে? তানভীর বলে ওঠে, রুমালটা দিয়ে চোখটা মুছে ফেলো। রিয়া কাঁপা কাঁপা হাতে রুমালটা নেয়। তারপর নাকের কাছে নিতেই আবারও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে আস্তে আস্তে চোখ খোলে সে। সে খেয়াল করে অন্ধকার একটা রুমের মধ্যে বন্দি সে। চিৎকার করে বলে, হেল্প, প্লিজ এনিওয়ান হেল্প মি। কেউ নাই, পুরো বাসাটা ফাঁকা, আর একটা বেডরুম। আর এই বাসার সবগুলো রুমই সাউন্ড প্রুফ। সারা জীবন চিৎকার করলেও বাইরে শব্দ যাবে না, তাই শুধু শুধু মেজাজ খারাপ করবা না। আমি বাসায় যাব। তাহলে বলো বিয়ে করবো আমাকে? ধর্ষণ করার পরেও কেউ কাউকে বিয়ে করতে চাইবে এটা রিহার জানা ছিল না। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীরের দিকে। তানভীর একটা সিগারেট ধরায়। কালো ধোঁয়ায় বিষাক্ত হয়ে যায় তানভীরের হৃৎপিণ্ড। তার মনেও শান্তি নেই। তার মনটা শুধু বারবার বলছে, কি করলাম এটা? অবশেষে ধর্ষণ। এতটাই তীব্র নেশা ছিল রিহার প্রতি। তানভীর আবারও বলে, কি হলো, বলো বিয়ে করবা? করব। কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। কারণ আজ সে ধর্ষিতা এটা জানার পর আর কেউ তাকে বিয়ে করবে না। কিন্তু এই ছেলেটা তাকে বিয়ে করতে চাইছে। তাছাড়া ওকে বিয়ে করলে কেউ জানবে না এসব ভেবে রাজি হয়ে যায়। তানভীর এবার ধমক দিয়ে বলে ওঠে, সেই রাজি হইলাম ধর্ষণ হওয়ার পরে, আগে রাজি হলে কি হতো? জানি না, বাট তোমাকে কোনো দিনও স্বামী হিসাবে মেনে নিব না। শব্দ করে হেসে ওঠে তানভীর। রিয়া ভয়ে কাঁপতে থাকে। তানভীর রিয়ার কাছে চলে যায়। রিয়ার ঠোঁটের দিকে তাকাতেই নেশা গ্রাস করে তাকে। আস্তে করে একটা লিপ কিস করে রিয়ার ঠোঁটে। তারপর রিয়ার বাসার সামনে রেখে আসে তাকে। রিয়া বাসায় ঢুকেই বাথরুমে চলে যায়। দেখতে থাকে তানভীরের দেওয়া আঁচড়ের দাগগুলো। খুব জোরে কাঁদতে থাকে, বাইরে শব্দ পৌঁছায় না। অনেকক্ষণ ধরে একটা শাওয়ার নেয়। শাওয়ার শেষে বাবার রুমে যায় রিহা। বাবা, একটা কথা ছিল। কি কথা? তানবীরের সাথে বিয়ে পাকা করো, ওকে বিয়ে করব আমি। কিন্তু ওরা তো মানা করে দিয়েছে তোকে বিয়ে করবে না। তুইও তো মানা করলি কতবার। বাবার কথা শুনে রিহার মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে কি বিয়ে করবে না তানভীর তাকে? ভাবতে পারে না আর রিহা। যদি সে তাকে বিয়ে না করে তাহলে তো তার জীবন শেষ। রিয়া আর ভাবতে পারে না, চুপচাপ তার রুমে চলে যায়। নানা ধরনের বাজে চিন্তা তার মাথায় ঢুকতে থাকে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় রিহা। তানভীর বাসায় গিয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি রিহার বাসায় ফোন দাও আরেকবার, এবার ওরা রাজি হবে শিওর। কেন, দেশে আর কোনো মেয়ে নাই নাই কি ওর পেছনে লেগে থাকতে হবে? বাবা,
এবার রাজি না হলে তুমি যাকে বলবা আমি তাকে বিয়ে করব। তানভীর বলে এই কথার কারণ সে জানে এবার আর মানা করতে পারবে না রিহা। আর সত্যি তাই হলো। তানভীর বাবা কল দিল। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আসলে ওই বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। জি বলুন। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন যে সে রাজি কিনা। এটাই শেষবার, নইলে ছেলেকে অন্য কোথাও বিয়ে করাবো। পাশ থেকে রিহা সব শোনে। বাবাকে ইশারায় বলে সে রাজি। জি ও রাজি। বাসায় এসে পড়ুন, বিয়ের দিন ঠিক করে ফেলি। রিহা তার রুমে গিয়ে ভাবতে থাকে তানভীর সত্যিই তাকে ভালোবাসে, নইলে কাউকে ধর্ষণ করে তাকে বিয়ে করতে চাইতো না। তানভীরের জন্য রিহার মনে একটা জায়গা হয়ে গেছে। সেও কিছুটা ভালোবেসে ফেলেছে তানভীরকে। বিয়েটা ভালোই ভালোই হয়ে যায়। এবার তানভীর তার প্রতিশোধ নেওয়া শুরু করে। তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। রিহা তার সাথে যেগুলো করেছে সেগুলোর প্রত্যেকটার প্রতিশোধ নেবে সে। আজ তাদের বাসর রাত। রিহা খাটে বসে আছে। অনেক প্রতীক্ষার পর আজ সেই রাত। কিন্তু তানভীর আসছে না কেন? রিহার কেমন জানি অস্থির অস্থির লাগে। তানভীরকে সে মন থেকে মেনে নিয়েছে, ভুলে গেছে তার জেদ। ধর্ষণ হওয়ার পরও তাকে বিয়ে করেছে, সে কিভাবে তার ওপর জেদ করে থাকা যায়? তানভীর অনেক প্ল্যান করেছে আজকে রাতে কি কি করবে। কিছুই করবে না। সে মানে না তার স্ত্রী হিসেবে রিহাকে। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় তানভীর। তারপর সিগারেট ধরায় একটা। রিয়া উঠে সালাম করে তানভীরকে। তানভীর সরে যায়। তারপর বলে, আমি তোমাকে বউ হিসেবে মানি না, সো আমার থেকে দূরে দূরে থাকবে। মানে? মানে যা তাই। আমি তোমাকে বউ হিসেবে মানি না, মানি না। তোমার সাথে এক খাটে ঘুমাতে পারবো না আমি। কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে। আমি তোমাকে এখন ভালোবাসি, তাহলে তুমি কেন মানছো না? কারণ তুমি যেসব করেছো আমার সাথে, ওইগুলো তুমি ভুলতে পারো, কিন্তু আমি ভুলি নাই। কি বলবে সে? সত্যিই তো কি না কি করেছে সে তার সাথে। একটা কথা আছে, সময় সবসময় সবার অনুকূলে থাকে না। কথাটা যে চিরন্তন সত্য সে তার জলজ্যান্ত প্রমাণ সে নিজে। সে কিছু বলে চুপচাপ শুয়ে পড়ল। তানভীরও তার পাশেই ঘুমালো। হঠাৎ মাঝরাতে রিয়া খেয়াল করে তার ঠোঁটের ওপর কারো ঠোঁট। দম বন্ধ হয়ে আসে তার। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তানভীরকে। তারপর হাঁপাতে থাকে। তানভীরের রাগ মাথায় উঠে যায়। উঠে জোর করে বিছানার সাথে চেপে ধরে রিয়াকে। আজ আর কোনো বাধা দেবে না রিহা। কেন দেবে বাধা? আজ তো তানভীর তার স্বামী, বিয়ে হয়েছে তাদের। তানভীর কানের লতিতে আলতো করে একটা কামড় দেয়। শিউরে ওঠে রিয়া। নিজের ভারসাম্য হারিয়ে ফেলে সে। কিছুই জানে না কি হচ্ছে তার সাথে। রিয়া সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তানভীর পাশে নেই। রিয়া উঠে কাপড়টা ঠিক করে। তারপর গোসল করতে যায়। দরজা খোলা পেয়ে বাথরুমে ঢুকে যায় সে। কিন্তু ভেতরে যে তানভীর আছে সেটা দেখেনি সে। হুট করে ঢুকে পড়ায় তানভীর কিছুটা অপ্রস্তুত হয়, তবে নিজেকে সামলে নিয়ে বলে, নক করে ঢুকতে পারো না, যত সব। সরি, আমি ভাবছিলাম ভেতরে কেউ নাই। আসলে দরজা খোলা ছিল তো তাই। রিয়ার ঠোঁটে চাপা হাসি। তানভীরকে এই অবস্থায় দেখে বেশ হাসি পাচ্ছে তার। রিয়া বাইরে বের হয়ে আসে আর ভাবতে থাকে কাল রাতের সবকিছুই কি তবে স্বপ্ন ছিল নাকি নাটক? যদি সত্যি হয় তাহলে তো আজকে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। তবে কি শুধুই আমার দেহটাকে ভালোবাসে? সে মন থেকে কি মুছে ফেলেছে? আলমনে ভাবতে থাকে রিয়া। হঠাৎ তানভীরের ডাকে ঘুম ভাঙে তার। পেছনে তাকাতে তানভীর বলে ওঠে, আমার গোসল শেষ, গোসল করে নাও। মা এসে ডেকে গেছে এবার। আচ্ছা। এমন কড়া কথা শুনে রিয়ার মেজাজ খারাপ হয়ে যায়। মনে মনে বলে যদি এখন বিয়ে না করতো তাহলে ওর মাথা ফাটিয়ে দিতাম আমি। কিন্তু স্বামী তো, তাই পারি না। একটা কথা কিছুতেই বুঝতে পারে না সে। যে ছেলেকে দেখলেই তার গা জ্বলতো, আজ তার একটু ভালোবাসা পাওয়ার জন্য পাগল সে। কেন হলো এমন? খুব অদ্ভুত কথা ঘুরতে থাকে তার মাথায়। নিজেকেই ছোট মনে হয় নিজের কাছে। ওদিকে তানভীর পাঞ্জাবি আর জিন্স পরে বসে বসে অপেক্ষা করছে রিয়ার জন্য। রিয়া কখন বেরোবে, তারপর খেতে হবে। অনেকক্ষণ হয়ে গেল, বেরোচ্ছে না কেন? অধৈর্য হয়ে পড়ে তানভীর। দরজার কাছে গিয়ে বলে, আর কতক্ষণ লাগবে গোসল করতে? এত সময় লাগে নাকি? 5 মিনিট অপেক্ষা করুন। প্রায় 10 মিনিট হয়ে যায়, রিয়া বের হয় না। তানভীর বেশ রেগে যায়। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই রিয়া বের হয়। আচমকা তানভীর চলে আসে। রিয়া বেশ ভয় পেয়ে যায়। তানভীর রাগ সব চলে গেছে সবুজ শাড়িতে রিয়াকে দেখে। চুলগুলো দিয়ে পানি পড়ছে এখনও। একদম ফ্রেশ রিয়াকে আবারও দেখলো তানভীর। সেই প্রথম দিন যেমন দেখেছিল আজ আবারও সেই রিয়াকেই খুঁজে পেল তানভীর। রিয়া বড়সড় ক্রাশ খাইছে নীল পাঞ্জাবিতে তানভীরকে দেখে। পারফিউমের ঘ্রাণ পাগল করে দিচ্ছে তাকে। তানভীর নিজেকে সামনে নিয়ে বলে, চলো। হুম। এরপর দুজনে নিচে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় রিয়া হঠাৎ তানভীরের হাতটা শক্ত করে চেপে ধরে। তানভীর ছাড়ানোর চেষ্টা করে না।
কারণ বাড়ির সবার নজর তাদের দিকেই। সে কোনোভাবেই বোঝাতে চায় না যে সে তাকে মেনে নেয়নি। সবাই যেন থমকে গেছে তাদেরকে দেখে। একটা পারফেক্ট জুটি তারা, আর দুজনকেই বেশ ভালো মানিয়েছে। নিচে নামতেই তানভীরের ছোট বোন রিহার হাত ধরে নিয়ে বসায় খাওয়ার টেবিলে। তানভীরের মা বাবা রিয়াকে নিয়ে ব্যস্ত। সবাই তার খোঁজ খবর নিচ্ছে, খাওয়াচ্ছে, আর তানভীর প্লেট খালি। তার দিকে কারো নজরই নেই। তানভীর বলে ওঠে, বউয়ের দিকে সবার নজর, আর আমার প্রতি কারো খেয়ালই নাই। আরে ওর তো খেয়াল গত 22 বছর ধরে নিয়ে আসছি, এবার থেকে ওর নেব, বুঝছিস? রিহা মুচকি এসে ওঠে। তানভীর চুপচাপ খেতে থাকে। বারবার ক্রাশ খাচ্ছে সে, কিন্তু জেদটা আরো বেশি পরিমাণ চেপে গেছে তার। খাওয়া শেষ করে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় তানভীর। আর রিয়া তার ননদ আর তার শাশুড়ি মার কাছ থেকে তানভীরের গল্প শুনতে থাকে। তানভীরের মা বলে, আমার ছেলেটা খুব ভালো, কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেছে জানি না। আগে দেখতাম রোজ গালে হাত দিয়ে বাসায় ফিরতো, বুঝতাম না কেন এমন করতো। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন তানভীর কেমন কঠোর হয়ে যায়, কারোর সাথে ঠিকমতো মিশে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। তুমি একটু ওকে দেখে রাখবা, আর কখনো কষ্ট দেবে না ওকে, কেমন? কখনো দিব না মা। রিয়া তাকে আপন মায়ের মতোই মনে করে। তার কোলে মাথা রেখে আরও হাজারো গল্প শুনতে থাকে। কি করতে পছন্দ করে তানভীর, কি খেতে পছন্দ করে ইত্যাদি। ছোটবেলার কাহিনী শুনতে গিয়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় রিহার। তানভীর বন্ধুদের মাঝে যেতেই সবাই বলে ওঠে, অভিনন্দন, অবশেষে পাইলি তাকে। পেলাম, তবে অনেক কিছুর পর। অনেক কিছু পর মানে? আরে অনেক কিছুর পর মানে বুঝিস না, পুরা 6 বছর ধরে ঘুরতেছে, আর আজকে পেলাম তাকে। ঠিক বলেছিস। মেয়েটা যা জেদি, 6 বছর কেউ পেছনে ঘোরার পরও তাকে মেনে নেয় না, কিন্তু এখন কিভাবে মানলো? আর বলিস না, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম বাসায়, তাই আর মানা করেনি। যা হয়েছে ভালো হয়েছে। আজকে কিন্তু তোর পক্ষ থেকে ট্রিট চাই। কালকে তো পেট পুড়ে খাইছিস, আবার আজকেও খাবে? এখন আবার কিসের ট্রিট? আমি ওসবের মধ্যে নাই। দোস্ত, ট্রিট লাগবে না। শালি আছে 2টা, একটা ভাগ কইরা দিস। শালা লুচ্চা। তারপর আড্ডা দিয়ে বাসায় ফিরে তানভীর। রিহার বাসা থেকে লোকজন এসেছে, সবাইকে খাওয়ানো হচ্ছে। তানভীর তার রুমে চলে যায়। গিয়ে দেখে রিয়ার বাবা মা বসে আছে রিহার পাশে। তার মেয়েটা কাঁদছে। তানভীর গিয়ে সালাম করে তাদেরকে। নানান কথা শুনতে থাকে তাদের। রিহার প্রতি তার এতটাই জেদ চেপে গেছে যে তার ভালো কথা বললেও তার খারাপ লাগে। কিন্তু মেয়েটা এতটাই সুন্দর যে বারবার চোখ আটকে যায়, তখন চাইলেও চোখ ফেরাতে পারে না। সারাদিন কেটে যায় ব্যস্ততায়। সন্ধ্যার দিকে রওনা দেয় তারা। রিহার বাসায় কালকের দিনটা থাকতে হবে, তারপর রাতে আবার চলে আসবে। তানভীর আর রিহার জন্য আলাদা গাড়ি। তানভীর ড্রাইভ করতে জানে, তাই সে নিজেই গাড়ি চালাচ্ছে। পাশে বসে আছে রিহা। রিহার খুব রাগ হয়। পাশের মানুষটা যেন একটা রোবট, কোনো কথা বলছে না। কিছুদূর যেতেই তানভীর হঠাৎ গাড়ি ব্রেক করে রিহার দিকে তাকায়। বাইরের বাতাস এসে রিহার চুলগুলোকে এলোমেলো করে দিয়েছে। তানভীর ইচ্ছে হয় চুলগুলো গুছিয়ে দিতে। রিয়া বুঝতে পারে না হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি কেন থামালো। তানভীর কেমন একটা দৃষ্টি নিয়ে রিহার দিকে তাকায়। রিয়া ভয় পেয়ে যায়। এমন করে তাকাচ্ছে কেন ছেলেটা, না জানি আবার কি করে বসে। তানভীর প্রায় 2 মিনিট রিয়ার ভয়ে চুপসে যাওয়া মুখটা দেখতে থাকে। রিহা তানভীর বেরিয়ে যায় গাড়ি থেকে। রিয়াকে গাড়িতে রেখে পাশের টঙে গিয়ে চা খেতে থাকে তানভীর। রিহা মনে মনে বলে, এটা কি হলো? আমাকে রেখে চা খেতে চলে গেল। দাঁড়াও, দেখাচ্ছি মজা আজকে। রিহা গাড়ি থেকে বেরিয়ে তানভীরের দিকে জাগায়। কেন জানি খুব ভয় করছে তার, তবুও এগোচ্ছে। রিহা গিয়ে তানভীরের পাশে বসে। তানভীর একটু সরে বসে। রিয়া মনে মনে বলে, ভাব নিতেছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। রিয়া সবার সামনেই তানভীরের গালে একটা কিস করে বসে। সবার সামনে বলতে দোকানের মামা ছিল শুধু। তানভীর স্তব্ধ হয়ে যায়। কি করলো ও এটা সবার সামনে? বুঝতে পারছে না এত সাহস পেলো কোথা থেকে ও। রাগে কাগেও জ্বলছে তানভীরের, কিন্তু কিছু বলছে না। কি বলবে সবার সামনে? 2 দিনও হয়নি বিয়ে হয়েছে, এখন সবার সামনে কিভাবে মারবে বা বকবে? সেও তো মানুষ। তানভীর শুধু রিয়ার লাজুক হাসিটা দেখে। চলো। তানভীরের হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসায় রিহাকে। তারপর গাড়ি চালাতে থাকে। আজ কিছু বলল না তানভীর, কিন্তু এরপর কিছু করলে খারাপ হয়ে যাবে। তানভীর গাড়িটা রিহার বাসার সামনে এসে দাঁড় করায়। তারপর গেট খুলে দিতেই বাড়ির ভেতরে নিয়ে যায়। দুজনেই 2 দিক দিয়ে বেরোয়। রিহা গিয়ে তানভীরের হাত ধরে। তানভীরের সামনে তাকিয়ে হাসে। কি করবে এত মানুষের সামনে, বরং একটু অভিনয় করলে বেটার হবে। বাসায় ঢুকতেই শালিগুলো ঘিরে ধরে তানভীরকে।
রিহা কোনো মতে ভিড় ঠেলে বেরিয়ে যায়। তানভীর একা হয়ে যায়। শালিগুলো সেই লেভেলের বজ্জাতি, কেউ চিমটি কাটে তো কেউ পায়ের ওপর এসে দাঁড়ায়। এক একজনের পায়ে ইয়াল লম্বা লম্বা হিল, 2-3 হাত করে তোর হবেই। সবার মাঝে অসহায় হয়ে গেছে। প্রায় 20 মিনিট পর সবকিছু শান্ত হলো। ভিতরে ঢুকলাম। রিহা আমাদের রুমে নিয়ে গেল। আমি গিয়ে বসলাম। রাত তখন 8টা প্রায়। ফ্রেশ হয়ে আসলাম। শাশুড়ি মা খাবার জন্য ডেকে গেল। প্রায় 20 মিনিট পর দুজনে একসাথে খেতে গেলাম। রিহা সবসময় আমার হাত চেপে ধরে। ওদের বাসায় তাই কিছু বলতেও পারি না। খেতে যায় দুজনে। সামনাসামনি বসে তারা, নীলিমা এপাশে আর তানভীর ওপাশে। খাওয়ার মাঝখানে হঠাৎ তানভীর খেয়াল করে ওর পায়ে কিছু ছোঁয়া লাগছে। সামনে তাকিয়ে দেখে রিহা হাসতেছে। তানভীর মনে মনে বলে, সব শোনা, সব শোধ তুলবো। শুধু একটা রাতের তো ব্যাপার। কালকে বিকালে তো আবার চলে যাব। এই একদিন জ্বালিয়ে মারবো তোমাকে। আমাকে তো চেনো না তুমি। মগের মূল্যক নাকি? বিয়ে করবা আবার বউ হিসাবে মানবা না? আমি আমার অধিকার আদায় করে নিব। বেশ বিরক্তির সাথেই খাওয়া শেষ করে তানভীর। তারপর নিজের রুমে চলে যায়। অনেক ক্লান্ত লাগছে, ঘুমানো দরকার। সেই সময় ওর বন্ধুরা রুমে আসলো। কিরে, তোরা এখানে কেন? তো কই যাব, ঘুমানোর জায়গা নেই। কেন, কি হয়েছে? তোর শালিকাগুলো বের করে দিয়েছে রুম থেকে, বলেছে টাকা লাগবে 5,000, নইলে আজকে ঘুমাতে দিবে না আর খেতেও দিবে না। কেমনটা লাগে বলতো? দোস্ত, ভালো তো হয়েছে। সারা রাত আড্ডা দে যা। আরে ভাই, এক রাত না ঘুমালে কিচ্ছু হবে না। আর খাওয়া? ওদের আমার রুমে পাঠিয়ে দে, আমি বলে দিচ্ছি। ওকে, গেলাম। প্রায় 5 মিনিট পর শালিকা আসলো, সাথে শরবতের গ্লাস। তানভীর দেখে বলল, ডাকছেন কেন বলেন? আমাদের আজকে সারা রাত জাগতে হবে। আপনার বন্ধুরা তো না খেয়ে আছে। আচ্ছা, কি চাও বলো। টাকা দেন 5,000। আমি 2,000 টাকা হাতে ধরে দিয়ে বললাম, রাতে ঘুমানোর দরকার নাই, শুধু খাবার দিবেন, চাল বেশি দিয়ে, আর শরবতে যেন মরিচের গুঁড়া থাকে। সে কি দুলা ভাই, আপনি বাঁচানোর বদলে আরো মেরে ফেলার প্ল্যান করছেন? চিন্তার বিষয়। তোমাকে যা বলেছি তাই করো। আচ্ছা ধরেন, এটা খেয়ে নেন। বলে শরবতের গ্লাসটা তানভীরের দিকে এগিয়ে দিল। তানভীর গ্লাসটা শেষ করে রাখতে যাবে, দেখে কেউ নেই, মানে পালাইছে। কিন্তু কেন? হঠাৎ খেয়াল করলো তানভীরের মুখের ভেতরে আগুন জ্বলছে, মানে শরবতে মরিচের গুঁড়ো দেওয়া ছিল। পানি পাচ্ছে না কোথাও, আবার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। এমন সময় সামনে দেখে রিয়া। তার লাল ঠোঁটের দিকে চোখ পড়তেই মনে হলো মিষ্টি জাতীয় কিছু হবে হয়তো। তখন আসলে কোনো কিছু হুঁশ ছিল না। তানভীর আসলে ঝাল কম খায়, তার ওর এই অবস্থা। নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে সে। তানভীর আকৃষ্ট হয়ে পড়ল তার লাল ঠোঁটের প্রতি। হঠাৎ করে কিস করে বসে। প্রায় 2 মিনিট পর রিয়া নিজেকে ছাড়িয়ে নিল। ঝালটা কমে গেছে, কিন্তু তানভীর সামনে তাকিয়ে দেখে রিয়া কেমন জানি করছে, মনে হয় ঝাল লেগেছে। ঝালযুক্ত কিস। রিয়া কেমন একটা রাগী ভাব নিয়ে তাকালো তার দিকে। তাতে কি তানভীরের কি আসে যায়? তানভীর খুব জানতে ইচ্ছে হচ্ছে ওই বজ্জাত বন্ধুগুলোর কি খবর। আর আপনাদের বলে রাখি, ওদেরকে যে 2,000 টাকা দিয়েছে তার নকল টাকা, কার্ডের মতো, তবে অন্ধকারের টাকা মনে হয়। মেয়ে মানুষ তো, বোকা বানাবো খুব সহজ। এইসব কিছু ভাবতেছে তানভীর। হঠাৎ রিয়া তাকে জড়িয়ে ধরলো। মেয়েটা কাঁদছে। খেয়াল করলো তানভীর। কি করবে সে বুঝতে পারে না, নিজেকে ছাড়িয়েও নিতে পারে না, আর না পারে জড়িয়ে ধরতে। তবে সে এটা অনুভব করছে তার ভেতরটা কেমন জানি জুড়িয়ে যাচ্ছে। যে জিনিসটা একদিন তানভীরের একটা স্বপ্ন ছিল মাত্র, সেটা আজ বাস্তব। তানভীর এভাবেই দাঁড়িয়ে থাকে। রিয়া বলে, একটু ছাদে নিয়ে যাবা? সাথে কেন যাবে এত রাতে? চলো না তানভীর, প্লিজ। এত রাতে সাথে কেন যাবে? চাঁদ দেখবো। তানভীর মনে মনে বলে, চাঁদ তো আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ছাদে যাওয়ার কি দরকার? তবে তার মনে জেদ চেপেছে, কিছুতেই সে আর প্রকাশ করবে না সে ভালোবাসে তাকে। তানভীর ছাদের দিকে পা বাড়ায়। রিয়া বলে, একটু কোলে করে নাও না, হাঁটতে ইচ্ছে করছে না। তানভীর চুপচাপ কোলে তুলে নেয় রিহাকে। রিহা কোলে থাকা অবস্থায় তানভীরের গালে একটা চুমু দেয়। তানভীর শুধু দেখছে কি কি করতে পারে রিহা। বাধা দেবে না এই একটা দিন। ছাদে গিয়ে নামিয়ে দেয় রিহাকে। তানভীর ছাদের এক কোণে গিয়ে একটা সিগারেট ধরায়। দুটো টান দিতেই রিহা সিগারেটটা ফেলে দেয়। তানভীর শুধু অবাক হয়ে দেখে। একটা দিনই তো, তারপর সব ঠিক। রিয়া বলে ওঠে, আমি ওই পুড়ে যাওয়া ঠোঁটে কিস করতে পারবো না। তো আমি কি করব? কি করবা মানে? সিগারেট খাবে না আর? 100 বার খাবো, আমার ইচ্ছা। কেন খাবা তুমি? তুমি তো ভালো ছেলে। একজন ধর্ষক কখনো ভালো লোক হতে পারে না। তুমি ধর্ষক না, তুমি আমার স্বামী এখন। তুমি তো বাধ্য হয়ে বিয়েটা করেছো। আমি যদি ওইটা না করতাম, তুমি জীবনে আমাকে বিয়ে করতে না। রিহা চুপ করে যায়। কি বলবে? সব সত্যি যে।
তানভীরকে সে দেখতেই পারতো না কেন জানি, কিন্তু ছেলেটার মাঝে খারাপ কোনো দোষ ছিল না। আর তানভীর প্রায় ভেতর থেকে মরে যাচ্ছে, অনুতাপের আগুনে পুড়ছে সে প্রতিনিয়ত। ধর্ষণ করেছে সে, এটা না করলেও পারতো, বিয়ে না করলে করতাম না। বিয়ে হাজারো লোক আছে যারা বিয়ে করছে না, তাদের মতো আমিও না হয় থাকতাম, কিন্তু কেন করলাম কাজটা, আমি কিভাবে করলাম, মনে মনে ভাবে তানভীর। মনে পড়ে যায় সে ভেবেছিল রাত হলে প্রতিদিন রাতেই তানভীর রিয়ার কোলে মাথা রাখবে, তার কপালে ভালোবাসার পরশ এঁকে দেবে, ভালোবাসার চাদরে জড়িয়ে নেবে একে অপরকে, এক প্লেটে খাবার খেত। কিন্তু বিয়েটা বাস্তব হলেও বাকি সব কিছু অপূর্ণই থেকে যাবে, কারণ সে ধর্ষক। তানভীর চোখ দিয়ে পানি বের হয়ে আসে, অন্ধকারে কেউ দেখল না সে পানি। হঠাৎ পেছনে কারো ডাকে ঘোর কাটে তানভীরের, শাড়িগুলো আবারও এসেছে। ঝটপট চোখটা মুছে ফেলে সে। রিয়াও এতক্ষণ অন্যমনস্ক ছিল, এবার বাস্তবে ফিরল। তানভীরের দিকে তাকিয়ে দেখে তার বন্ধুগুলো নিচে দৌড়াদৌড়ি করতেছে। কি হয়েছে ওদের? ভাবতেই মনে পড়ে ওদের তো ঝাল বেশি করে দিয়ে খাওয়ানোর কথা ছিল। দৌড়ে নিচে নামলো তানভীর। ওরা তানভীরকে দেখে বলল, শালা তুই এইটা কি করলি? এত ঝাল আমরা বাপের জীবনেও খাইনি। তানভীর না বোঝার ভান করে বলল, কি করলাম আমি? শালা এত ঝাল দিতে বলছিস কেন? আচ্ছা দাঁড়া, আমি মিষ্টি আনতেছি। তানভীর দৌড়ে গেল নীলিমার কাছে। নীলিমা তখনও ছাদে দাঁড়িয়ে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে আছে। তানভীর চুপচাপ নীলিমার পেছনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, একটু মিষ্টি হবে? নীলিমা তানভীরের কাছে চলে আসলো। আমি মিষ্টির কথা বলিনি, মিষ্টি চিনো না, ওইগুলো দাও। নীলিমা লজ্জা পেয়ে রুমে চলে গেল। সে ভেবেছিল আবারও ঝাল লাগছে, তাই মিষ্টি চাইছে। কিছুক্ষণ পর মিষ্টির প্যাকেট হাতে ছাদে আসলো নীলিমা, তারপর তানভীরের হাতে দিয়ে বলল, মিষ্টি দিয়ে কি করবা? নিচে তাকাও, বুঝতে পারবা। বলে তানভীর চলে গেল। নীলিমার নিচে তাকাতেই হেসে ওঠে, পুরো একটা কমেডি। তানভীর নিচে যাওয়ার সময় দেখা হয়ে যায় তার শালিকদের সাথে। নিহা বলে ওঠে, দুলাভাই ঝাল একটু বেশি দিয়েছিলাম। তাই বলে এত? আরে আপনি দুলাভাই মানুষ একটু দিতে বলেছেন, আমরা বেশি বেশি দিয়ে দিচ্ছি। বলেই হেসে ওঠে নিহা। আর তার বান্ধবীগুলো তানভীরকে বলে, শালিকা এত খুশি হওয়ার কিছু নাই, টাকাগুলো একটু ভালোভাবে চেক করো, হাসি ফুরিয়ে যাবে। মানে? ওগুলো টাকা না, শুধু কার্ড। তানভীর বিজয়ের হাসি দিয়ে বেরিয়ে যায়। নিহা টাকাগুলো চেক করে দেখে সত্যিই তাই। খুব রাগ হয় তার। বান্ধবীদের সাথে কথা বলে কিভাবে দুলাভাইকে জব্দ করা যায়, তারপর একটা বুদ্ধি বের করে তানভীরকে ল্যাং মেরে ফেলে দিবে। তারপর পকেট থেকে মানিব্যাগটা নিয়েই দৌড়, তখন বুঝবে কেমন লাগে। তানভীর দৌড়ে বন্ধুদের কাছে গিয়ে মিষ্টি খাওয়ায়, তারপর চলে আসে, গিয়ে রুমে বসে। তখনই নীলিমা আসে। তানভীর চুপচাপ বসে থাকে, হঠাৎ ফোনটা বেজে ওঠে। হ্যালো, দোস্ত একটু ছাদে আয়। এখন আমার ছাদে কেন? কথা আছে, আয় একটু। তানভীর ছাদে যায়, গিয়ে দেখে সিয়াম দাঁড়িয়ে আছে। কিরে, ডাকলি কেন? দোস্ত একটা হেল্প লাগবে। কি হেল্প বল। হেল্পটা খুবই কঠিন একটা কাজ আমার জন্য, তবে তোর জন্য খুব সহজ। দোস্ত প্লিজ বল, কাজটা করবি তুই? আরে বলবি তো, কি হেল্প? দোস্ত আমি প্রেমে পড়ছি। কস কি? তুই কার প্রেমে পড়ছস? তোর শালির প্রেমে, মানে নিহার প্রেমে। কি? সত্যি দোস্ত, একটু নাম্বারটা জোগাড় করে দে না প্লিজ। আমি এসবের মধ্যে নাই। নীলিমার ব্যাপারে আমি কতটা হেল্প করছি ভুলে গেলি? আচ্ছা যা, লাগবে না। বলে রাগ করে মুখ ঘোরায়। আচ্ছা দেখি কি করতে পারি। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা এখন বাই, যা শালা, ভাবি ওয়েট করতেছে। ওকে। সিয়াম চলে যাওয়ার পর তানভীর সিগারেট ধরায়। সিগারেট শেষ করার পর কিছুক্ষণ বসে থাকে তানভীর। তারপর আসার পথে শালিকাগুলো দেখে আড়াল থেকে তাকে। নিয়ে ভাবে এই সুযোগ, এবার ফেলে দিব ব্যাটা দুলাভাইকে। আমার সাথে পাঙ্কা নেওয়া, এবার হাড়ে হাড়ে টের পাবে নিহাকে। তানভীর অনমনস্কভাবে হেঁটে চলেছে, চারপাশের কি ঘটছে সেই খেয়াল নেই তার। নেহার খুব কাছে চলে এসছে, সে বুঝতেই পারেনি। নেহা আড়াল থেকে পা বাড়িয়ে দিতে তানভীর কিছু একটার সাথে আটকে গিয়ে হোঁচট খায়, কিন্তু সে তো ব্যথা পেল না। তাহলে কি হলো তার? হঠাৎ খেয়াল করলো নীলিমা তাকে ধরতে গিয়ে নিজেই পড়ে গেছে, আর তানভীর তার ওপর। নীলিমার মুখে মুচকি হাসি, যদিও পায়ে বেশ ব্যথা পেয়েছে, তারপরও সে খুশি। ওদিকে নেহা নীলিমাকে দেখে পালাইছে। তানভীর খেয়ালই নেই সে একজনের ওপর পড়ে আছে। তার সব মনোযোগ একটা ঠোঁটের ওপর। লাল একটা গোলাপের পাপড়ির ওপর নজর পড়ে গেছে। কিছুতেই চোখ ফেরাতে পারছে না সে। নীলিমার চোখ বন্ধ করে আছে। সে আন্দাজ করতে পারে এখন কি হতে চলেছে।
তবে তানভীর সব কিছু ভুল প্রমাণ করে নিজেকে সংযত করে উঠে দাঁড়ায়। নীলিমা এতক্ষণ পর চোখ খুলল। তানভীর কিস করলো না এটা ভেবে সে একটু অবাক হলো। তারপর সেও ওঠার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। পায়ে খুব ব্যথা পেয়েছে, উঠে দাঁড়াতে পারছে না সে। ব্যাপারটা চোখ এড়ায় না তানভীরের, চুপচাপ কোলে তুলে নেয় নীলিমাকে। নীলিমা তানভীরের কাঁধে হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। তানভীর হেঁটে চলেছে আর মনে মনে বলেছে, আটার বস্তা এত ভারী কেন? এমনিতে তো চিকন, তাহলে এত ভারী কেন? আর নীলিমা ভাবে, লিপ কিসের চাইতে আমাকে যে এইভাবে নিয়ে যাচ্ছে এটাই বেশি আনন্দের। মনে মনে ধন্যবাদ দেয় নেহাকে। প্রথমে ভেবেছিল বকা দিবে, কিন্তু এরকম কিছু হয়ে যাবে ভাবতেও পারেনি। তানভীর নীলিমাকে কোলে করে রুমে এনে নামিয়ে দেয়। নীলিমা চুপচাপ শুয়ে থাকে, তানভীরও চুপ। তানভীর পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে তানভীর ঘুম ভাঙে অনেক আগে। নীলিমা তখনও ঘুমোচ্ছে। তানভীর অপলক দৃষ্টিতে দেখতে থাকে নীলিমাকে। মন ভরে দেখে তার মায়াবী মুখটা। তানভীর ভাবতেই পারে না এমন একটা মেয়েকে সে কষ্ট দিচ্ছে। নিজেই অবাক হয়। তানভীর ভাবতে থাকে পুরনো কথা। মনে মনে বলে সেই দিনগুলোই ভালো ছিল, যখন থাপ্পড় খেয়ে বাসায় ফিরতাম। রাত হলে লুকিয়ে লুকিয়ে তোলা ছবি দেখে আবারও সব ভুলে ঘুমিয়ে যেতাম। খুব ইচ্ছে হচ্ছে মেয়েটার গাল স্পর্শ করতে, একটু আদর করতে, কিন্তু সে পারছে না। এভাবেই ভাবতে থাকে। হঠাৎ নীলিমার ঘুম ভেঙে যায়। তানভীরের সেদিকে খেয়ালই নেই। নীলিমা আর চোখে দেখে তানভীর তাকিয়ে আছে তার দিকে, কিন্তু কিছু বলছে না। হঠাৎ দুজনের চোখে চোখ পড়ে যায়। তানভীর চোখ নামিয়ে নেয়, তারপর আবার ঘুমিয়ে পড়ে। নীলিমা বুঝতে পারে না তানভীর আসলে কি চায়, তাকে চায় নাকি অন্য কিছু। আর ভালো লাগে না তার, সেও ঘুমিয়ে পড়ে। সকাল 8টা বেজে গেছে, দুজনেই ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে কখন যে নীলিমা তানভীরকে জড়িয়ে ধরেছে নিজেও জানে না। তানভীর অবশ্য বুঝতে পেরেছে ব্যাপারটা। শীত লাগছিল আর ঘুমের মধ্যে ধরেছে, তাই কিছু বলেনি। তারও খুব ইচ্ছে হচ্ছিল বউকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু কি আর করার, নিজের মনকেই বোঝাতে পারছে না সে। একবার ভাবে নীলিমা তার সাথে কি কি করেছে, আবার ভাবে সেও তো কম কিছু করেনি। মনে মনে আফসোস করে, আগে শীতকালে ওষুধ দিতাম, এই শীতে বউ চাই, কারণ জড়িয়ে ধরে ঘুমাবো, তাতে শীত কম লাগবে। আর এখন বউ থাকতে কিছু করতে পারি না, আমার কপালটাই খারাপ। তানভীর নীলিমাকে রেখে উঠে চলে যায়, গিয়ে ফ্রেশ হয়ে আসে। একটু পর শালিগুলো আসে, এসে নিচে নিয়ে যায় তানভীরকে। তানভীর মাথায় আবার আরেক চিন্তা ঢুকছে, শালিকার নাম্বারটা নিয়ে নেবে। এই সিয়ামটাও না শালাই আমার বিয়েতে এসে মেয়ে পছন্দ করে ফেললো, তাও আবার আমার শালিকাকি, আর আমিও তার নাম্বারই এনে দিব। ভাবতেই হেসে ওঠে তানভীর। তানভীর গিয়ে দেখে বন্ধুরা বসে আছে। তানভীর গিয়ে তাদের পাশে বসে। সিয়াম খোঁচা মেরে বলে, নাম্বার আসছিস? আরে ব্যাটা থাম, আমি দিবনি। এখন সবকিছু গোলমাল করে দিস না। আচ্ছা, ব্যবস্থা কর। ওকে। দুলাভাই কি খাবেন বলুন? না, বেশি কিছু না, 1 গ্লাস পানি হলে চলবে। আর আপনারা আমরাও তাই। কি খাবেন বলুন? আপনার নাম্বারটা হবে? সবাই কেমন চোখ বড় বড় করে তার দিকে তাকায়। তানভীর মাথা নিচু করে ফেলে। মান সামনে বুঝি আজকের সব গেল। সারা সিয়ামটাও পারে। ওকে বলেছি আমি জোগাড় করে দেবো, বাট ওর সহ্য হয় না। এখন যদি কিছু হয় তো আমি দায়ী না। মর তুই শালা, মনে মনে বলে তানভীর। ওদিকে নিহাতও আকাশ থেকে পড়লো। ছেলেটা তার কাছে সরাসরি নাম্বার চেয়ে বসলো, যেখানে কলেজের ছেলেরা তার দিকে তাকানোর সাহসও পায় না। আসলে নেহা একটু না অনেকটাই রাগী। তাই তার মুখের অবস্থা থেকে বোঝা যাচ্ছে এবার ভূমিকম্প কিংবা বড়সড় ঝড় আসতে চলেছে। নিহা চোখ রাঙিয়ে বলে, আপনি ছাদে আসুন। সিয়াম তানভীরের হাতে চিমটি দিয়ে বলে, তুইও আয়, ভয় লাগতেছে তো। শালা, আমি দিতে চাইছিলাম আর ভালো লাগেনি। এখন যা একা একা ছাদে, তুই মর, আমি নাই। সিয়াম বেচারা একবার নেহার দিকে তাকায়, আবার তানভীরের দিকে তাকায়। কি আর করার, একা একাই ছাদে যায়। নেহাও কিছুক্ষণ পর চলে যায়। সিয়াম চুপচাপ দাঁড়িয়ে আছে। খুব লজ্জা লাগছে তার। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি সে। অন্যের জন্য অনেক মেয়েকে রাজি করিয়েছে, বাট নিজের বেলায় কিছুই করতে পারে না। হঠাৎ কারোর পায়ের আওয়াজ পায় সে। নেহা এসেছে মনে হয়, এই ভেবে ঘুরে পেছনে তাকায়। তাকিয়ে দেখে নেহার চোখের রাগ স্পষ্ট। সিয়াম বলে, ছাদে কেন রাখলেন? নাম্বার দিবেন না, তাই ওখানে দিলে তো আপনার বন্ধুরাও জেনে যেত, তাই ডাকলাম। হুম, তাও ঠিক। বোকামার্কা একটা হাসি দেয় সে। নেহার বেশ রাগ হয় তার হাসি দেখে। এমনিতেই মাথা গরম হয়ে আছে তার। চিৎকার করে বলে ওঠে, ওই ছেলে, আমার নাম্বার চাওয়ার সাহস কোথায় পেলেন? আবার হাসেন। নেহার চিৎকারে ভয় পেয়ে যায় সিয়াম। সরি। শুধু দুলাভাইয়ের বন্ধু বলে কিছু বললাম না, তা না হলে আজ আর বাসায় যাওয়া হতো না। সিয়াম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ ঝেড়ে নিহা চলে যায়। একটু পর তানভীর আসে সিয়ামের সাথে। কি রে দোস্ত, কিছু হইলো? দিছে কিছু? দিচ্ছে। কি দিছে দোস্ত?
ঝাড়ি আর হুমকি। ও আচ্ছা, লেগে থাক, হয়ে যাবে। আচ্ছা। তানভীর তার রুমে চলে যায়, গিয়ে দেখে নীলিমা গোসল করে আসছে, মাথার চুল এখনো ভেজা। তানভীর আবারও ক্রাশ খায় নীলিমাকে দেখে, কিন্তু কি আর করবে, কিছুই করার নেই। নিজের মনে যে অনুতাপ আর রাগ, তার সবটাই ঝাড়তাছে নীলিমার ওপর। তবে সে তো পারে না কাউকে ইগনোর করতে, তাও আবার সবচেয়ে প্রিয় মানুষটাকে। তানভীর কিছু না বলে বিছানায় বসে নীলিমা বলে, তানভীর, আমি সরি বলছি তো, তারপরও এমন করছো কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? তাহলে বিয়ে করলে কেন? ছেড়ে দিতে রাস্তায়। আমি চাই না কেউ কষ্টে থাকুক, লাঞ্ছনা আর অপমান নিয়ে। হ্যাঁ, খুব সুখে রাখছো তো, তাই না? এই চাইতে মরে গেলেই ভালো হতো। তানভীর চলে যায় রুম থেকে। নীলিমা কাঁদতে থাকে। কেন এই জীবন তার? সে তো এটা চায় না, সে তো চায় তানভীরকে ভালোবাসতে, তার তানভীরও যেন তাকে আগের মতো ভালোবাসে। তাহলে কেন এমন? আজ কেন এভাবে কষ্ট পেতে হচ্ছে? হ্যাঁ, সে মেনে নিচ্ছে জেদের বশে দুজনেই খুব খারাপ কিছু করে ফেলেছে, কিন্তু তাই বলে বিয়ের পর এসব কেন? নীলিমা চিৎকার করে কাঁদতে থাকে। কেউ শোনে না তার কান্না। তানভীর চলে যায় ছাদে, একা একা বসে থাকে। সকালে রোদটা গায়ে লাগতেছে, তার মনটা খারাপ। সেও তো চাইছে নীলিমাকে ভালোবাসতে, কিন্তু পারছে না। একটা বাধা সবসময় তাকে আটকাতে চাচ্ছে। আসলে সে পারে না কারোর ওপর রাগ করে থাকতে, আর সেখানে নিজের বিয়ে করা বউ, যার পেছনে পুরো 7টা বছর ঘুরেছে শুধু একটাবার ভালোবাসি শোনার জন্য। আর আজ সে তার বউ, অথচ এত কাছে থেকেও তার অনেক দূরে। এতটা কাছে থেকেও তারা অনেক দূরে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে তানভীরের। নিজেকে খুব ছোট মনে হয় নিজের কাছে। তানভীর খেয়াল করেনি সিয়াম কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সিয়াম তানভীরের কাঁধে হাত রাখে। তানভীর চমকে ওঠে, পেছনে তাকিয়ে দেখে সিয়াম। তানভীর সিয়ামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সিয়াম বুঝতে পারে না কি হয়েছে তার। এর আগে কখনো তানভীরকে এইভাবে কাঁদতে দেখেনি। কি হলো তার বুঝতে পারে না সিয়াম। কিছু না বুঝতে পেরে সিয়ামও তানভীরকে জড়িয়ে ধরে। তানভীর, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তানভীর চোখ মুছে বলে, কিছু না। কি হবে? কিছু হয় নাই। তাহলে কাঁদছিস কেন? এমনি। আচ্ছা, কান্না থামা, কেউ চলে আসবে। তানভীর নিজেকে সামলে নেয়। ওদিকে নীলিমা কেঁদেই চলেছে। সবাই ভাবছে সবাইকে ছেড়ে চলে যাবে, তাই কাঁদছে। নীলিমাকে তার মা তার রুমে নিয়ে যায়। তানভীরও নিজের রুমে গিয়ে গোসল করে। তারপর চলে যায় খাওয়ার টেবিলে। দেখে সবাই বসে আছে, নীলিমাও আছে। তানভীর গিয়ে পাশের চেয়ারটাতে বসে, কারণ একমাত্র এই চেয়ারটাই খালি ছিল। তারপর খেতে শুরু করে। সবাই নানা গল্প করতে থাকে, তানভীর শুধু শোনে। নীলিমাকে খেয়াল করছে সে, খুব একটা খাচ্ছে না নীলিমা। তানভীর নিজেও খুব একটা খাচ্ছে না, আর নীলিমার কথা বলে কি হবে। খাওয়া দাওয়া শেষ করে তানভীর রুমে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। খুব ঘুম পাচ্ছিল তার, তাই ঘুমিয়ে পড়ে। সারাদিনে আর দেখা হয়নি নীলিমার সাথে, হবে কিভাবে? তানভীর তো ঘুমিয়েই ছিল। বিকেলে ঘুম ভাঙতে দেখে সবাই এসে গেছে। তানভীর ফ্রেশ হতে যায়, গৃহে ফ্রেশ হয়ে আসে। সবার সাথে আড্ডা দেয় সে। এভাবে সন্ধ্যা হয়ে যায়, এবার যেতে হবে তাদেরকে। নীলিমা তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তানভীর এই ব্যাপারটা খুব খারাপ লাগে। আরে ভাই, যাবি তো যা, তাতে আবার কাদার কি আছে? 2 দিন পর তো আবার আসবি। চরম মাত্রায় রাগ ওঠার আগে নীলিমাকে নিয়ে গাড়িতে বসে। গাড়িতে উঠে বসে দুজনে। নীলিমা কেঁদেই চলেছে। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে তারা সবার আগে। বাসা থেকে বের হতেই নীলিমা কান্না আরও বেড়ে যায়। তানভীরের রাগ মাথায় উঠে যায়। ধমক দিয়ে বলে, চুপ করো, এতে কাঁদার কি আছে? ধমকে নীলিমা চুপ হয়ে যায়, ফুপিয়ে কাঁদতে থাকে। এইটা আরও বিরক্তিকর লাগে তানভীরের কাছে। প্লিজ থামবে? তাহলে একবার বলো ভালোবাসি। কখনো বলবো না। আমি আদায় করে নিব, টেনশন নিও না। আবার কাঁদতে শুরু করে নীলিমা। তানভীর উপায় না পেয়ে কানে হেডফোন গুঁজে দিয়ে হার্ড রক একটা গান শুনতে থাকে। এরকম গান কখনো শোনে না সে, একটুও ভালো লাগে না তার এরকম গান, কিন্তু আজকে ভালো লাগছে। কানের কাছে কান্নার শব্দ শোনা চাইতে গান শোনা অনেক ভালো। হঠাৎ নীলিমা হেডফোনটা খুলে দেয়। তানভীর আবারও কানে দেয়, নীলিমা আবারও খুলে দেয়। এভাবে কিছুক্ষণ পড়ার পর তানভীর গাড়ি দাঁড় করায়। সমস্যা কি তোমার? কিছু বলছি না বলে কি ভাবছো? তোমাকে আমি মেনে নিয়েছি, আর একবার যদি কান্নার শব্দ পাই তাহলে খারাপ হয়ে যাবে। হঠাৎ নীলিমা তানভীরের কাছে চলে যায়। তানভীর কিছু বুঝে ওঠার আগে নীলিমা কিস করতে শুরু করে। তানভীর নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা চড় মারে নীলিমাকে। তারপর গাড়ি স্টার্ট করে। নীলিমা বাইরের দিকে তাকিয়ে কাঁদতে থাকে, শব্দ করে না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। সে ভুলে গিয়েছিল তানভীর তাকে মেনে নেয়নি। তারপরও সে কেন কিস করলো নিজেও ভেবে পায় না। খুব কষ্ট হয় তার। ওদিকে তানভীর চোখ দিয়ে পানি না বের হলেও মন থেকে রক্ত বের হচ্ছে। নিজের হৃৎপিণ্ডের নিজেই আঘাত করেছে।
ক্ষতটা তার মনে হয়েছে। বাইরে যতই বলুক ভালোবাসি না, কিন্তু মন থেকে তো নীলিমাকেই ভালোবাসি। সারা পথ আর কোনো কথা হয়নি, দুজন দুজনকে আর দেখেনি। চুপচাপ বাসায় চলে আসে। ঘরে গিয়ে শাশুড়িকে সালাম করে নীলিমা, তারপর মায়ের বুকে লুটিয়ে পড়ে। তানভীর সোজা রুমে চলে যায়, গিয়ে ফ্রেশ হয়। নীলিমাকে কোথাও দেখতে পাচ্ছে না, হয়তো আম্মুর কাছে। এই ভেবে তার মায়ের রুমের দিকে পা বাড়ায়। রুমের কাছাকাছি যেতে নীলিমার কণ্ঠ শুনতে পায়। তানভীর আরেকটু এগিয়ে যায়। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে কি বলছে তারা। তানভীর শুনতে পায়, তানভীর অনেক ভালো মা। ওকে তো সেই 7 বছর আগে থেকেই চিনি। ওকে কোনোদিন আমি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি, আর ঝগড়া তো নাই। ছেলেটা আমার ভালো, তবে খুব কঠিন হয়ে গেছে। তোমাকে এবার দায়িত্ব নিতে হবে, ছেলেটাকে আগের মতো হাসি খুশি বানাবার। অবশ্যই মা, দোয়া করবেন। তানভীর এতটুকু শুনেই চলে যায়। রুমে গিয়ে ভাবতে থাকে, এবার কি মেনে নেওয়া উচিত। আবার মনে হয় 7টা বছর কষ্ট দিচ্ছে আমাকে, আর মাত্র 3 দিন হলো, কেবল এখনই এত পরিবর্তন কেন আমার মনে। না, আমাকে আরও শক্ত হতে হবে। রাত তখন প্রায় 8টা। সিয়াম বাসায় গিয়ে ব্যাগটা রাখে, তারপর জিনিসপত্রগুলো বের করে ব্যাগ থেকে। সিয়ামের মনটা খারাপ। নেহা সেই রকমই ঝাড়ি দিচ্ছে, আর নাম্বার তো দেয়নি। অন্তত নাম্বারটা পেলে ভালো হতো, লেগে থাকতে পারতাম। এইগুলো ভাবতে ভাবতে ব্যাগ থেকে জিনিসপত্র বের করে। হঠাৎ একটা চিরকুট দেখতে পায় ব্যাগের ভেতর। চিরকুটটা বের করে পড়তে থাকে সিয়াম। গাধা কোথাকার, নাম্বার কে ওভাবে চায়? একটু স্টাইলিশভাবেও বলতে পারে না? কালকে আমার কলেজের সামনে আসবা, বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেবো। হতাশ হয়ে চিঠিটা রেখে দেয় সিয়াম। প্রথমে ভেবেছিল নাম্বারটা নিচে দেওয়া আছে, পুরোটা পড়ে দেখে বয়ফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দিবে। শালার প্রেম করার আগেই ছ্যাঁকা খেলাম, আমার দ্বারা কিচ্ছু হবে না। তবে মেয়েটা ভালো ছিল, এসব ভাবে সিয়াম। কালকে যে কলেজে যাবে চিন্তা করে ওদের পক্ষ থেকে ট্রিট তো পাবে। ক্রাশের বয়ফ্রেন্ড ট্রিট দিবে, ছ্যাঁকা পার্ট হিসাবে হলেও যেতে হবে। সিয়াম বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। ওইদিকে তানভীরও বেশ ক্লান্ত, সেও ঘুমিয়ে পড়ে। নীলিমা খাওয়ার জন্য ডাকতে এসে দেখে তানভীর ঘুমোচ্ছে, তাই আর বিরক্ত করে না, নিজেও না খেয়েই ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে যায় তানভীরের। নীলিমার দিকে তাকায় সে, একদম বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে নীলিমা। তানভীর নীলিমার গালে হাত রাখে, নীলিমা কেঁপে ওঠে। ঘুম ভেঙে যায় তার, তবুও চোখ বন্ধ করে রাখে। তানভীর নীলিমার মাথায় হাত বুলিয়ে দেয়। নীলিমার চুলগুলো খুব ভালো লাগে তানভীরের, বলতে পারেন চুল দেখেই প্রেমে পড়েছিল। তানভীর আলতো করে একটা চুমু দেয় কপালে, তারপর শুয়ে পড়ে আবারও। নীলিমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে জানে তানভীর তাকে কতটা ভালোবাসে। শুধু এই জেদের কারণে আজ তানভীর তার থেকে অনেক দূরে, এত কাছে থেকে তবুও করেনি খেয়াল। তোমার আমার মাঝে অদৃশ্য দেওয়াল, তোমাকেই বুঝি খুঁজেছি আমি এতকাল। এক ঝলকে বদলে গেলে আমার দিনকাল। তানভীর আলতো করে একটা চুমু দেয় কপালে, তারপর শুয়ে পড়ে আবারও। নীলিমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে জানে তানভীর তাকে কতটা ভালোবাসে। শুধু এই জেদের কারণে আজ তানভীর তার থেকে অনেক দূরে, এত কাছ থেকে তবুও করেনি খেয়াল। তোমার আমার মাঝে অদৃশ্য দেয়াল, তোমাকেই বুঝি খুঁজেছি আমি এতকাল। এক ঝলকে বদলে গেল আমার দিনকাল। পরের দিন নীলিমা ঘুম থেকে উঠে তানভীরের গালে একটা কিস করে গোসল করতে চলে যায়। তানভীর তখন ঘুমাচ্ছে। নীলিমা গোসল করে রুমে এসে তাকে তানভীর এখনো ঘুমাচ্ছে। গতকাল রাতের কথা ভুলে যায় সে। তানভীর যে তাকে চড় মেরেছে সেটা যেন একটা স্বপ্ন ছিল, এমন একটা ভাব। অবশ্য মনে রাখার কথাও না, তানভীর তো কত চড় মারছে তার কোনো হিসাবই নেই। চড় খাওয়ার পর বাচ্চাদের মতো করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্যটা মনে পড়তেই হেসে ওঠে নীলিমা। রান্নাঘরে চলে যায় সে, গিয়ে দেখে শাশুড়ি মা রান্না করছে। সে ছুটে গিয়ে সরিয়ে দেয় তাকে। মা, আপনি কেন কাজ করছেন? আর করবেন না, এসব এখন থেকে আমি করব সব কাজ। তুমি পারবে না মা, এখনকার মেয়েরা এসব পারে না। মা, আপনি আছেন তো, শিখে নিব। শুধু একটু একটু দেখিয়ে দিবেন। শিখাবো, এখন শুধু তুমিই পারবা মা। মা, আপনি দেখিয়ে দেন, আমি রান্না করি। আচ্ছা। দুজনে মিলে রান্না করে। রান্না শেষে দেখে তানভীর এখনো ঘুমিয়ে আছে। সে রাগ হয় নীলিমার। গ্লাসে করে পানি নিয়ে আসে। মনের ভেতর দুষ্টামি কাজ করছে তার। একবার ভাবতেছে করবে, আবার ভাবে করবে না। শেষমেশ ঠিক করে একটু মজা করা যাক। তানভীরের লুঙ্গির উপর কিছুটা পানি ঢেলে দেয় নীলিমা, তারপর ডাকতে থাকে তানভীরকে। এই ওঠো না তানভীর। কি হয়েছে? এগুলো কি? কোনগুলা কি? তোমার লুঙ্গি ভিজা কেন? মানে কই, কি কোথায় ভিজা? এই
তুমি বিছনায় করো নাই তো আবার? বলে মুখ লুকিয়ে হাসে। তানভীর বোকার মতো তাকিয়ে থাকে, বুঝতে পারে না কি হলো এটা। আস্তে করে বলে, আমি তো কিছু করি নাই। তাহলে তাহলে কিছুই না, আমি পানি ঢেলে দিছি। ঘুম থেকে উঠতে এত দেরি হয় কেন? বলে দৌড় দেয়, কিন্তু এগোতে পারে না। তানভীর হাতটা ধরে ফেলে, তারপর একটা ঝটকায় ফেলে দেয় বিছানার ওপর। তারপর বাকি পানিটুকু গ্লাস থেকে নীলিমার ওপর ঢেলে দিয়ে চলে যায় তানভীর। নীলিমা বুঝতে পারল না সে কি এটা রাগ করে করলো নাকি ভালোবেসে। যাই করুক না কেন তাতে আমার কি, এখন আমাকে আবার কাপড় চেঞ্জ করতে হবে। ধুর, তানভীর নিজেও জানে না কেন করলো এটা। নীলিমা ড্রেস চেঞ্জ করতে থাকে আর তানভীর গোসল করে। ওদিকে সিয়াম বেচারার অবস্থা খুবই করুণ, কান্না করে অবস্থা শেষ করে ফেলেছে। ছ্যাঁকা ট্রিট খাবে আজকে। সকাল সকাল গোসল করে পারফিউম মেরে জেল দেয় চুলে, তারপর হেয়ার স্প্রে মেরে বের হয় সিয়াম। পকেটে টাকা নেয় না খুব একটা, ডেটিংয়ে গেলে না হয় টাকা নেওয়া যেত, কিন্তু যাবে তো ছ্যাঁকা পার্টিতে। বাইকটা নিয়ে বেরিয়ে যায় সিয়াম। নেহা অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। এমন সময় সিয়াম গিয়ে দাঁড়ায় নেহার সামনে। নেহা বাইকে ওঠে। সিয়াম প্রশ্ন করে, তুই একা কেন? বয়ফ্রেন্ড কই? আর বাইকে কেন উঠলা? বয়ফ্রেন্ড দেখলে মাইন্ড করবে তো। না, মাইন্ড করবে না, ও তো রেস্টুরেন্টেও থাকবে। আচ্ছা চলো। সিয়ামের রাগ হয় বেশ, জোরে জোরে ব্রেক কষে সে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আরেকজনের বাইকে ওঠায় মজা দেখাবো আজকে, সিয়াম মনে মনে বলে। সারা রাস্তা ব্রেক কষতে কষতে যায় সিয়াম। রেস্টুরেন্টের সামনে এসে থামে। মনে মনে বেশ খুশি হয় সিয়াম। যাক, খাওয়া দাওয়া ভালোই হবে। নিয়া আগে ঢোকে একটা চেয়ারে বসে। সিয়াম দেখে কেউ নেই সেখানে। সিয়ামও ঢুকে চেয়ারে বসে বলে, কই তোমার বয়ফ্রেন্ড? রাস্তায় আসতেছে। এই, তুমি আসার আগে বলছো ও রেস্টুরেন্টে বসে আছে। না মানে আমার বয়ফ্রেন্ড নাই। কি? জি। সিয়াম বুঝতে পারে আজকে তার খবর আছে, সব টাকা তার পকেট থেকেই খসবে। তার চাইতে ভালো বিদায় নিয়ে চলে যায়। সিয়াম উঠে চুপি চুপি বাইকের দিকে যায়। নেহা ডাক দিয়ে বলে, ওই ছেলে, ওই কই যাও? কোথাও না, এখানে গরম লাগছে তো তাই বাইরে আসলাম। এসি চলতেছে ভিতরে আর তুমি বলো গরম। ও সরি। সিয়াম গিয়ে নেহাকে বলে, মিথ্যা বলার কি দরকার ছিল? মিথ্যা না বললে তো পকেট ভর্তি টাকা নিয়ে আসতা ডেটিং করার জন্য, তাই বলি নাই। মানে? মানে আমি জানি মিস্টার সিয়ামের পকেটে টাকা নাই, ট্রিট খেতে চলে আসছে, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের ট্রিট দিবে। মানে? মানে বুঝো না কিছু? বুঝলাম না তো, বুঝিয়ে বলো। মানে আই লাভ ইউ। সিয়ামের চোখে অন্ধকার দেখতেছে। একদিনেই প্রেম? সিয়ামের বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। তাই সে নেহার হাতটা ধরে এটা বোঝার জন্য যে এটা সত্যি নাকি মিথ্যে। কিন্তু নেহা বলে ওঠে, ওই লুচ্চা আই লাভ ইউ বলছে আর হাত ধরা শেষ, যা তোর সাথে ব্রেকআপ। বলে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। সিয়াম আবালের মতো হাঁ করে তাকিয়ে থাকে, বুঝতে পারে না কি হলো হঠাৎ করে। মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, কি করলাম? হাতটা তো চেক করার জন্য ধরছি, আর তাতে ব্রেকআপ। এমন সময় নেহা আবারও এসে সিয়ামের হাত ধরে হ্যাঁচকা টান দিল। তারপর টানতে টানতে নিয়ে বাইকে বসালো। নেহা পেছনে বসলো। নেহা সিয়ামকে জড়িয়ে ধরলো, তারপর বলল, নদীর পাড়ে যাবো চলো। আচ্ছা। নেহা পেছনে বসে আছে ছেলেটার বোকামি দেখে। তার কত ইচ্ছা ছিল সাহসী একটা ছেলের সাথে প্রেম করবে, তা না উল্টো একটা বোকা ফিতুর ডিমের সাথে প্রেম করছে। সিয়াম কিছুই বুঝতে পারছে না। একবার আই লাভ ইউ বলে, আবার বলে ব্রেকআপ, আবার জড়িয়ে ধরে। কিছুই বুঝি না, মেয়ে নাকি অন্য কিছু। যাই হোক, ভালোই হয়েছে, একটা রাগী গার্লফ্রেন্ড তো পেয়ে গেলাম। ছ্যাঁকা খাইতে এসে গার্লফ্রেন্ড পাইলাম। মনে মনে সেই রকম খুশি হয় সিয়াম। একটা শান্তশিষ্ট পুকুর পাড়ে গিয়ে বসে তারা। তোমাকে নদীর পাড়ে নিয়ে যেতে বলেছি, পুকুর পাড়ে না। ঢাকা শহরে নদী কই পাবো? এর জন্য তো ঢাকার বাইরে যাওয়া লাগবে। ও তাহলে থাক, এটাই ঠিক আছে। হুম। নেহা উঠে গিয়ে সিয়ামকে বলে, কান ধরো। কেন? ধরতে বলেছি ধরো, এত কথা বলো কেন? সিয়াম কান ধরে। তারপর নেহা বলে, এবার বলো আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। জোরে বলো। আমি তোমাকে ভালোবাসি। জোরে বলো। আমি তোমাকে ভালোবাসি। এবার চোখ বন্ধ করো। সিয়াম বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে এসব। সিয়াম চোখ বন্ধ করে।
নিয়া আলতো করে সিয়ামের ঠোঁটে একটা কিস করে, তারপর জড়িয়ে ধরে সিয়ামকে। সিয়ামের হার্টবিট 10 গুণ বেড়ে গেছে। এটা কি স্বপ্ন নাকি সত্যি বুঝতে পারছে না সে। নীরব দর্শকের মতো শুধু দেখছে কি হয়। তারপর দুজনে অনেকক্ষণ আটা দিয়ে বাড়ি চলে যায়। এদিকে সানভি গোসল শেষ করে এসে খাবার টেবিলে যায়। গিয়ে দেখে নীলিমা বসে আছে। সানভিকে দেখেই উঠে দাঁড়ায়। সানভির বাবা মা সবাই ওখানে। নীলিমা সবাইকে খাবার দেয়, সানভিকেও দেয়। তুমিও বসো, একসাথে খেয়ে নাও। নীলিমা বিশ্বাস করতে পারে না সানভি এসব বলছে। অবশ্য সানভি শুধু বাবা মাকে খুশি করার জন্য কথাটা বলেছে। নীলিমা সবাইকে খাবার দিয়ে নিজেও বসে পড়ে। তারপর খাওয়া শেষ করে সানভি উঠতে যাবে, তখন নীলিমা বলে, দই আছে, বসুন। নীলিমা ফ্রিজ থেকে দই বের করে সানভির প্লেটে দেয়। সানভির দই অনেক প্রিয়। নীলিমার দিকে একবার তাকায়, তারপর দইটুকু শেষ করে রুমে চলে যায়। এইভাবে সারাদিন রুমে বসে থাকতে তার ভালো লাগে না। কবে যে অফিসে যাব ভাবতে থাকে সানভি। সানভি রুমে বসে বসে ভাবতে থাকে কবে যে অফিসে যাব। এই বোরিং লাইফ আর ভালো লাগে না। আজকে বউয়ের সাথে একটু রোম্যান্স করব, তবে আমি তো ওকে বউ হিসেবে মানি না। তাহলে ভাবতে ভাবতে হারিয়ে যায় সানভির ভাবনার জগতে। হঠাৎ নীলিমা ডাকে, সানভির ঘোর কাটে। এই যে শুনছো, হুম। আজকে একটু শপিংয়ে যাব। ছোটকে নিয়ে যাও, আমি কেন? চলো না। আচ্ছা, বিকালে যাব। থ্যাংক ইউ। নীলিমা খুশি হয়ে জড়িয়ে ধরে সানভিকে। সানভি নিজেকে ছাড়িয়ে নিয়ে বাইরে চলে যায়। নীলিমা মনে মনে বলে, হয়ে যাবে, তুমি তো চিনো না আমাকে। ভালোবেসে তোমাকে আপন করে নিব। যতটা কষ্ট দিয়েছি তোমাকে, তার চাইতে বেশি ভালোবাসবো। তুমি তখন আর ফিরিয়ে দিতে পারবে না, হয়তো ফিরিয়ে দেওয়ার সুযোগটাই পাবে না। তবে জেনে রেখো, তুমি আমার হবেই। কিন্তু নীলিমা তো জানে না সে সানভির হয়ে গেছে সেই কবেই। ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় না, শুধু বাইরে বাইরে একটা ভাব দেখানো যায় যে তাকে ঘৃণা করি, কিন্তু ভেতর থেকে যে ভালোবাসে সে কোনোদিন তার ভালোবাসার মানুষকে ঘৃণা করতে পারে না। সানভিও পারেনি, শুধু বাইরে দেখাচ্ছে সে তাকে ভালোবাসে না, কিন্তু ভেতরটা বারবার বলে, সানভির ফিরে যা, কেন এমন করছিস, সে তো এখন তোর বউ। আবার বিবেক তাকে বলে, কেন ফিরে যাবি, মনে নেই কি কি করেছিল তোর সাথে, প্রতিশোধ নেই প্রতিশোধ। এইসব কথার ভিড়ে আজ সানভি দোটানায় পড়ে গেছে। দুপুর 2টোর দিকে সানভির বাসায় ফেরে। কলিং বেল বাজাতে দরজা খুলে দেয় নীলিমা। সানভির নিজের রুমে যায়, তারপর ফ্রেশ হয়ে এসে খাওয়ার টেবিলে বসে। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখন নীলিমা এসে দরজা বন্ধ করে দেয়। সানভি চুপচাপ দেখে সে কি করে। নীলিমা এসে তার পাশে শুয়ে পড়ে, তারপর হাত ধরে বলে, সানভি, আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? আমি তোমাকে সত্যি এখন ভালোবাসি। তখন বাঁচতাম না, কিন্তু এখন আমাদের বিয়ে হয়েছে। এখন কেন এত দূরে তুমি সানভি? নীলিমা, দেখো, একটা কথা বলি, বিয়েটা কিন্তু জোর করে হয়েছে। আমি একটা বাজে সাহায্য নিয়েছি তোমাকে বিয়ে করার জন্য, তা না হলে জীবনেও আমাদের বিয়ে হতো না। তাহলে এখন কি চাও? দুইজন দুই মেরুর হয়ে থাকতে? আমি জানি না কিছু, আমি ঘুমাবো। আচ্ছা ঘুমাও, অন্তত তোমার বুকে মাথা রেখে ঘুমানোর অধিকারটা দাও। সানভি কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা ঘুমাও। নীলিমা মনে মনে বলে, কেবল বুকের উপরে অধিকার নিছি, এরপর ভিতরে নিব। নীলিমা সানভির বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। সানভির মনটাও একটু শান্তি পায়। সন্ধ্যার দিকে ঘুম ভাঙে দুজনের। নীলিমা বাথরুমে ঢোকে, শপিংয়ে যাবে সে। সানভিও তো গোসল করা দরকার, কিন্তু বাথরুম তো একটাই। দরজায় টোকা দেয় সানভির। নীলিমা, তাড়াতাড়ি আসো, গোসল করবো। হয়ে গেছে, চলে আসো। নীলিমা দরজা খুলে দেয়। সানভি ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ঢুকে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সানভি। আগে বলে রাখি, সবটা কিন্তু আপনাদের আনন্দ দেওয়ার জন্য। খারাপ মাইন্ডে নিলে লেখক দায়ী না। সানভির বাথরুমে গিয়ে দেখে, দূর লজ্জা লাগছে। বাথরুমে গিয়ে দেখে নীলিমা গোসল শেষ করে শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আপনারা কি ভাবছিলেন, যত সব লুচ্চা, ভাগেন এখান থেকে। সানভির খুব ভালো করে দেখে নীলিমা কেন পারছে না। ছোটবেলায় মায়ের কাছ থেকে সানভির কাপড় পরানো শিখেছিল। তার খুব ইচ্ছা ছিল নিজের বউকে শাড়ি পরিয়ে দেবে। এখন তো মনে হচ্ছে সুযোগটা চলে এসেছে। সানভির টাওয়ালটা রেখে নীলিমাকে কোলে তুলে নেয়, তারপর বেডরুমে চলে যায়। গিয়ে নীলিমার পেটের ওপর হাত রাখে। নীলিমা কেঁপে ওঠে, কিন্তু এবার কাঁপাকাঁপি বন্ধ করে সানভি কাপড়টা নীলিমাকে পরিয়ে দেয়।
তারপর সানভীর বাথরুমের দিকে যায়। নীলিমা হাতটা ধরে ফেলে, সানভীরের কানের কাছে মুখটা এনে বলে, ভালোই তো শাড়ি পরাতে পারো, এরপর থেকে প্রতিদিন তুমি শাড়ি পরিয়ে দিবা। কি? জি, বলো, পরিয়ে দিবা? না, আমি পারবো না। কেন? প্রেমে পড়ে যাবা সেই ভয়ে? সানভীর মনে মনে বলে, প্রেমে তো সেই কবেই পড়েছি, আজ আবার নতুন করে পড়বো কিভাবে? এখনো তো আর উঠতেই পারিনি। কি হলো মিস্টার সানভীর, বলেন রাজি কিনা? নাকি প্রেমে পড়ে যাওয়ার ভয়ে পরিয়ে দিবেন না? কোনটা? ওকে, ঠিক আছে, আমি প্রত্যেকদিন শাড়ি পরিয়ে দিব। নীলিমা খুশি হয়ে সানভীর গালে একটা কিস করে পালিয়ে যায়। সানভীর একটু হেসে বাথরুমে চলে যায়। গোসল শেষ করতে করতে নীলিমা তৈরি হয়ে যায়। সানভীর বাথরুম থেকে বের হয়ে নিজেও তৈরি হয়, তারপর নিচে যায়। নীলিমা ওখানেই আছে মায়ের কাছে। মাকে জড়িয়ে দুজনে বের হয় বাড়ি থেকে। নীলিমাকে দেখে আজ বারবার ক্রাশ খাচ্ছে সানভি। কালো শাড়ি, ঠোঁটে হালকা করে লিপস্টিক দেওয়া, হাতে কাচের চড়ি। সবার গল্পে, শালার গল্পে নীলিমাকে পাইলেও বাস্তবে পাইলাম না, আফসোস। যাই হোক, গল্পে ফিরি। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে। গাড়িতে যাবে না আজকে, রিক্সায় যাবে। রাত্রিবেলা ঢাকা শহরটা রিক্সায় ঘুরে দেখার ইচ্ছাটা খুব প্রবল সানভীর। তাও আবার পাশে যদি থাকে সুন্দরী বউ, তাহলে তো কথাই নেই। রিক্সায় ওঠে তারা। রিক্সা চলছে তার আপন গতিতে। নীলিমা আস্তে করে তার মাথাটা সানভীরের কাঁধে রাখে। সানভীর একটু কেমন করে জানি তাকায়। সানভীর ফিরিয়ে দিতে চাইলেও পারে না, কারণ এই অধিকারটা সে তাকে দিয়েছে। নীলিমা একটু একটু করে তার মনে দখল করে নিচ্ছে আবারও। ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে সানভীর, তবে এর চাইতে বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে যে এত কাছে থেকেও সে আজ দূরে। নীলিমা সানভীরের সাথে লেপ্টে বসে শীত শীত লাগতেছে তার। সানভীর তার চাদরে জড়িয়ে নেয় নীলিমাকে। ভালোবাসার চাদরে ঢাকা পড়ে যায় কুয়াশাগুলো। হঠাৎ সানভীর নিজের অজান্তে নীলিমার কপালে একটা চুমু দেয়। ভালোবাসা কি জিনিস? কুয়াশা ঢাকা শীতের সকালে হাতে হাত রেখে পাশাপাশি চলা, নাকি রাত্রিবেলা ছোট একটা চাদরে দুজনের জায়গা করে নেওয়া? হঠাৎ করে কোনো এক সময় কপালে একটা চুমু এঁকে দেওয়া, নাকি অগোছালো চুলগুলোকে গুছিয়ে দিয়ে হাতটা ধরে বলা, এই অগোছালো চুলগুলো গোছানোর দায়িত্বটা আমি নিতে চাই? কোনটা? আমার মতে এই সবগুলোই ভালোবাসা, কারণ সবসময় তো আর শীতকাল থাকবে না। তাই বলে কি ভালোবাসা শেষ? না, কখনো না। ওই যে ছোট্ট একটা চুমু, এটা কিন্তু সবসময় দেওয়া যায়। এলোমেলো চুলগুলো গুছিয়ে দেওয়ার মধ্যেও প্রচুর পরিমাণে ভালোবাসা বিদ্যমান। হঠাৎ করে কাউকে কল্পনা করে সেই কল্পনায় হারিয়ে যাওয়া ভালোবাসা। এরকম হাজারো কারণে অকারণে ছোট্ট কাজগুলো নামই ভালোবাসা। ভালো থেকো নীলিমা, নিজের মতো করে। আপন করে তো পেলাম না, কিন্তু মন থেকে তো মুছে দিতে পারবে না কেউ কোনোদিন। নায়কের নাম চেঞ্জ করে তানভীর থেকে সানভি। নীলিমা সানভির সাথে লেপ্টে বসে শীত শীত লাগতেছে তার। সানভি তার চাদরে জড়িয়ে নেয় নীলিমাকে। ভালোবাসার চাদরে ঢাকা পড়ে যায় কুয়াশাগুলো। হঠাৎ সানভি নিজের অজান্তে নীলিমার কপালে একটা চুমু দেয়। নীলিমা অবাক হয়ে তাকিয়ে দেখে, তারপর সানভির কাঁধে মাথাটা দিয়ে চোখটা বন্ধ করে ফেলে। সানভির মনে মনে বলে, একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি, মায়া কাটাতে হবে। আর নীলিমা ভাবতেছে, কি হলো এটা? সে কি তবে আমাকে মেনে নিল, নাকি ফুল করে? যাই হোক, আস্তে আস্তে সব হবে, সে আমার হবেই। রিক্সা তার আপন গতিতে চলছে। রাতে ঢাকা শহর উপভোগ করছে দুজনে। প্রায় আধা ঘন্টা পর তারা মলে গিয়ে পৌঁছলো। নীলিমা গিয়ে অনেক কিছু কিনলো, আর সানভির জন্য একটা নীল পাঞ্জাবি। কেনাকাটা শেষ করে দুজনে বাসায় ফিরল। রুমে ঢুকে সানভি বিছানায় শুয়ে পড়লো, আর ওভাবেই ঘুমিয়ে গেল। নীলিমা চুপচাপ তার পাশে গিয়ে শুয়ে পড়লো। সানভির বুকে মাথা রাখতে একটা অস্থিরতা অনুভব করতে লাগলো নীলিমা। সানভি নীলিমাকে জড়িয়ে ধরল। যেহেতু সে ঘুমাচ্ছে, তাই তার কিছুই জানা নেই কি করছে সে। নীলিমা পরম শান্তিতে ঘুমিয়ে গেল। রাত তখন 10টা মাত্র, দুজনেই ঘুমোচ্ছে। ওদিকে সিয়াম বেচারা অপেক্ষা করছে নেহার জন্য তার বাসার নিচে। মেয়েটা বলেছে দেখা করবে, তাই খুব ভয় লাগছে তার। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নেহা জানালার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর নেহা বাইরে আসলো, এসে সিয়ামকে জড়িয়ে ধরে। তারপর বেঞ্চে বসে দুজনে। কি সব পাগলামি করো বলো তো? এত রাতে ডাকার কোনো মানে হয়? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। পাগলি একটা। পাগল, তোমার জন্য একটা জিনিস আছে। কি? চোখ বন্ধ করো। করলাম। তারপর নেহা আলতো করে একটা কিস করে সিয়ামের গালে। আমি একটা দিব? কোথায় দিবা? যেখানে বলবা। ওকে, তাহলে লিপ কিস করি। তারপর দুজনের কাছে চলে গিয়ে একটা ডিপ লিপ কিস করে। এরপর সিয়াম চলে আসার জন্য পা বাড়ায়। নেহা পেছন থেকে হাত টেনে ধরে বেঞ্চে বসিয়ে বলে,
তোমার না বিরিয়ানি পছন্দ, না খেয়েই চলে যাবা? আজকে কত কি খাইলাম, পেট ভর্তি হয়ে গেছে। ওই শয়তান, মার খাবা। না, বিরিয়ানি খাবো, আর ঝাল লাগলে ওইটা খাবো। নেহা সিয়ামকে একটা আলতো করে থাপ্পড় মারে, তারপর বলে, বসো। তুমি খাইয়ে দিলে খাবো। ওকে, হ্যাঁ করো, আমি খাইয়ে দিতেছি। সিয়ামকে নেহা নিজের হাতে করে খাইয়ে দেয়। সিয়ামও নেহাকে খাইয়ে দেয়। হঠাৎ নেহা সানভীর আঙুলে কামড় দেয়। সিয়াম ব্যথা পেয়ে নীলিমার আঙুলটা চুষতে থাকে ছোট বাচ্চাদের মতো। নেহার শরীরটা শিরশির করে ওঠে। সিয়ামকে জড়িয়ে ধরে সে, তারপর পানির বোতলটা রেখে দৌড়ে তার রুমে চলে যায়। সিয়ামও তার বাসায় চলে আসে। পরের দিন নীলিমার ঘুমটা আগে ভাঙে, শাড়িটা ঠিক করে বাথরুমে চলে যায়। গোসল করা দরকার, সানভীরের ঘুম ভাঙেনি এখনো। নীলিমা গোসল শেষ করে এসেও দেখে সানভীর ঘুমিয়ে আছে। একটু দুষ্টুমি করার ইচ্ছে হয় তার। সানভীর মুখের কাজে গিয়ে ভেজা চুলগুলো ছেড়ে দেয়। হালকা হালকা পানি গড়িয়ে পড়ে সানভীরের মুখের ওপর। সানভীর ঘুমটা ভেঙে যায়। সানভীর নীলিমার ঘাটটা ধরে তার কাছে নিয়ে আসে, কানের কাছে মুখটা এনে বলে, আমি বলছি না আমি তোমাকে ভালোবাসি না, তাহলে কেন বারবার বউয়ের মতো আচরণ করছো? তোমার আমাকে ভালোবাসতে হবে, আমি আদায় করে নিব তোমার ভালোবাসা। যেমনটা আমাকে বিয়ে করেছো ঠিক সেভাবে। মানে কি? আমাকে কি আবার তুমি ধর্ষণ করবে নাকি? দূর শয়তান। নীলিমা হেসে চলে যায় রান্নাঘরে, গিয়ে মায়ের সাথে রান্না শেখে। সানভি উঠে ফ্রেশ হয়। নীলিমা রান্না শেষ করে সানভিকে ডাকতে যায়। ঘরে ঢোকার সময় হঠাৎ হোঁচট খায় সে, চোখটা বন্ধ করে ফেলে, কারণ বড়সড় একটা ব্যথা পেতে চলেছে সে। হঠাৎ সে থেমে যায়। কি ব্যাপার, পড়লাম না কেন? ভয় কাটিয়ে চোখটা খুলতে দেখে সানভি তাকে ধরে আছে। নীলিমা উঠে দাঁড়ায়। দেখে চলতে পারো না? পড়ে গেলে তো নাক ফেটে আলো হয়ে যেত। দেখে চললে কি? আর মিস্টার সানভীর, আমাকে এভাবে ধরো তো। যত সব কাকে বলে কি? বলি আমি নিজেও বুঝি না। চলো, খেতে মা ডাকছে। আচ্ছা যাচ্ছি, তুমিও আসো। আমাকে তো বউ হিসাবে মানেন না, আমি না খেলেও চলবে। আপনাদের দায়িত্ব এখন আমাদের, তাই না খেয়ে থাকলে চলবে না। সানভীর, তোমায় ভালোবাসি বলাটা খুব মিস করি। লিমিটের আর শেষ নাই, যখন ছিল তখন আসেন নাই, এখন এসে কি লাভ? বলে চলে যায় সানভি। তারপর খাওয়ার টেবিলে গিয়ে বসে। সামনে চেয়ারে নীলিমা বসে, মানে পা দিয়ে সানভীরের পায়ে লাথি দিতে থাকে নীলিমা। সানভীর ভ্রু কুচকে তাকায় নীলিমার দিকে। খেতে বসেও এইসব সহ্য করা লাগতেছে, কিছুই বলতে পারছে না, কারণ বাবা মা পাশে বসা তাই। আর সহ্য করতে না পেরে পা দিয়ে নীলিমার পা চেপে ধরে সানভি। নীলিমা মুচকি হেসে ওঠে। সানভি আরও জোরে চেপে ধরে। নীলিমা মাথা নিচু করে হাসে। সানভি আরও রেগে যায়, কিন্তু বাবা মার সামনে কিছু করতে পারে না। খাওয়া শেষ করে সানভি রুমে গিয়ে বসে। নীলিমাও যায়। নীলিমার রুমে ঢোকার সাথে সাথে সানভি তার হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দেয়। ওই মেয়ে, সমস্যা কি তোমার? একটু শান্তিতে থাকতে দিবে না নাকি? আমি আবার কি করলাম? কি করো নাই তাই বলো? খেতে বসেও তোমার যন্ত্রণায় আর ভালো লাগে না। তো আমি কি করব? আমাকে তো বউ হিসাবে মানোই না, তাহলে তুমি শাসন করার কে? হ্যাঁ মনি না, তাই আমার থেকে দূরে থাকার চেষ্টা করবা। আমি তোমাকে জাস্ট সহ্য করতে পারছি না। আচ্ছা, এরপর থেকে তোমার দূরে দূরেই থাকবো, হয়েছে? হুম। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু না, ধর্ষক কখনো কাউকে ভালোবাসতে পারে না। নীলিমা রাগ করে চলে যায় ওয়াশরুমে। ভীষণ কান্না পায় তার। কি দোষ ছিল তার? বারবার একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, সানভীর থেকে দূরে থাকতে হবে। কেন বেহায়ের মতো ঘুরি তার পেছনে? আমারও একটা পার্সোনালিটি আছে। পার্সোনালিটি? সানভীর 7টা বছর পার্সোনালিটি ধুয়ে মুছে দিয়ে রাস্তার সবার সামনে থাপ্পড় খেত। তখন তার একবারও মনে হয়নি তারও পার্সোনালিটি আছে। মনে হয়েছে ভালোবেসে মেরেছে, লোকে কি বলবে তাতে আমার কি? আর দুদিন এর অপমানে পাল্টে গেল চিন্তাভাবনা। যাই হোক, গল্পে ফিরি। নীলিমা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সানভীর রুমে নেই। সে দরজাটা আটকে দিয়ে নিঃশব্দে কাঁদে। সারাদিন আর সানভীরের দেখা মেলে না নীলিমার। চিন্তা হয় অনেক, দুপুরেও খেতে আসেনি। কোথায় গেল সে? অস্থির হয়ে ওঠে নীলিমার মন। বারবার ফোন দিতেছে, ফোনটাও বন্ধ। সন্ধ্যার পর সানভী বাসায় ফেরে। পকেটে এক প্যাকেট সিগারেট আর একটা দেশলাইয়ের বাক্স। বেশ স্বাভাবিকভাবেই রুমে ঢোকে। নীলিমা সানভীকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। সকালের কথা মনে হতেই ছেড়ে দেয়। সরি।
সানভীর ছাদে চলে যায়। একটা সিগারেট ধরায় সে। চেন স্মোকার এর মতো টানতে থাকে সে। বাসায় সিগারেট খাওয়া নিষেধ, তবে রাত্রিবেলায় ছাদে কেউ আসে না, তাই খাচ্ছে। তারও ভীষণ কষ্ট হচ্ছে। অনেকদিন হলো সিগারেট খাই সে, কিছুটা হলেও শান্তি পায় সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় হৃদয় পুড়িয়ে। একটার পর একটা সিগারেট খেতে থাকে সে, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ে অজস্র নোনা পানি। প্রত্যেকটা ফোঁটা নীলিমার প্রতি ভালোবাসার প্রমাণ। বারবার থাপ্পড় খেয়ে যখন ফিরে আসতো, রাত গভীর হলে মুখ চেপে কাঁদতো সানভি। ভাবতো আজ যাবো না কখনো তাকে দেখতে, কিন্তু পরের দিন সকাল হতেই মনটা কেমন জানি করে উঠতো। বলতো একটা বার দেখে আসি আড়াল থেকে। আজকে আর সামনেও যাবো না, কথাও বলবো না, চড়ও খাবো না, শুধু দেখেই চলে আসবো। কিন্তু পারতো না সে থাকতে। একবার দেখলে ইচ্ছা তো একটু কথা বলি, আর সামনে যেতে নীলিমার প্রতিদিনের মতো একটা থাপ্পড় উপহার দিয়ে চলে যেত। রুটিন ছিল তার এটা। সানভি কতবার যে বলেছে আর নীলিমার সামনে যাবে না, কিন্তু পরের দিনই ঠিকইভাবে সামনে চলে গেছে। বাসায় এসে কেঁদেছে, আল্লাহ ছাড়া কেউ দেখেনি তার কান্না, শুনতে পায়নি একটা ছেলের আত্মচিৎকার, বোঝেনি কখনো নীলিমা তাকে। অপরাধী সে, ধর্ষণ করেছে নীলিমাকে। তার নেই কোনো বেঁচে থাকার অধিকার। সে তো সত্যিই বলেছে, ধর্ষক কখনো ভালোবাসতে পারে না। ছাদের একদম শেষ প্রান্তে চলে যায়, সুইসাইড করবে সে। তার আগে সিগারেটটা শেষ করে নেয়। মনে মনে বলে সানভি একটা বার নীলিমার কাছে মাপ চাওয়া দরকার। এখন না হোক, গভীর রাতে হলেও তার কপালে একটা শেষ চুমু দিয়ে তারপর পাড়ি জমাবো দূর আকাশে। পকেটে এখনো 8টা সিগারেট বাকি, আর একটা সিগারেট ধরায় সানভি। নেশা লেগে গেছে তার। সিগারেটটা শেষ করে রুমে যায় সানভি, গিয়ে শুয়ে পড়ে বিছানায়। নীলিমা খাওয়ার জন্য ডাকতে এসে দেখে সানভি ঘুমোচ্ছে, তাই ডাকে না সে। খাবারটা রুমে এনে রেখে সেও সানভির পাশে শুয়ে পড়ে। কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দেয় নীলিমা। সানভি, সানভি। কোনো সাড়া নেই, গভীর ঘুমে আচ্ছন্ন সে। নীলিমা সানভীরের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। একটা অন্যরকম অনুভূতি কাজ করে তার মধ্যে। কেন জানি মনে হয় খারাপ কিছু ঘটতে চলেছে। নীলিমা ঘুমিয়ে পড়ে। রাত গভীর হয়ে গেছে, আশেপাশে সবকিছু স্তব্ধ, সবাই ঘুমাচ্ছে। সানভীর জেগে ওঠে, খেয়াল করে নীলিমার মাথাটা সানভীরের বুকে, আর সে জড়িয়ে ধরে শুয়ে আছে। নিষ্পাপ একটা মুখ, খুবই মায়াবী। সানভীরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ইচ্ছে হচ্ছে না সবাইকে ছেড়ে যেতে। নীলিমার মায়াবী মুখটার দিকে তাকিয়ে ইচ্ছায় অনন্তকাল এইভাবেই তাকিয়ে থেকে কাটিয়ে দিতে পারবে সে, কিন্তু না, সেটা সে করবে না। জীবনের শেষ রাতটা আজ। মন ভরে দেখে নীলিমাকে। খুব ইচ্ছে ছিল নীলিমাকে জড়িয়ে ধরে ঘুমাবে সে, কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হলো না তার। বারবার মাথায় একটা কথাই ঘুরে, ধর্ষক কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি ধর্ষক, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অভিনয় ছিল আমার 7 বছরের ভালোবাসা, তাকে আপন করে পাওয়ার জেদ চেপে গেছিল, তাই করেছি ওসব। আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না, কারণ আমি ধর্ষক। চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে সানভীর। মাকে খুব দেখতে ইচ্ছে করে। নিজেকে ছাড়িয়ে নিয়ে মায়ের রুমের দিকে পা বাড়ায় সানভি। বাইরে থেকে মাকে দেখে চলে আসে সানভি। শেষ ইচ্ছাটা পূরণ করে সে। নীলিমার কপালে আলতো করে একটা চুমু দেয় সে। তাকিয়ে থাকে নিষ্পাপ মুখটার দিকে, কারণ আজকে শেষ দেখা, আর হবে না কোনোদিনও দেখা। কমে যাবে পৃথিবী থেকে একটা ধর্ষক, একটা অমানুষ। সানভি বারবার নীলিমার কপালে চুমু খেতে থাকে। তারপর মনে হয় এবার সময় শেষ, আর দেরি করা ঠিক হবে না। শেষবারের মতো বলে, আই লাভ ইউ নীলিমা, আই লাভ ইউ, আমাকে মাফ করে দিও। তারপর সব মায়া কাটিয়ে চলে আসে ছাদে। নীলিমার মুখটা বারবার মুখের সামনে ভেসে ওঠে, ইচ্ছায় বেঁচে থাকার, কিন্তু আবার মনে হয় তার সেই কথা, ধর্ষক কখনো ভালোবাসতে পারে না। পরক্ষণই মুড চেঞ্জ, নেই কোনো বেঁচে থাকার অধিকার তার। সমাজের সবচেয়ে বাজে লোক হলো ধর্ষণকারী, আর সেও ওই কাতারেই পড়বে। হোক যতই ভালো মানুষ, সে ধর্ষক। হয়তো কেউ জানে না, কিন্তু তার ভেতর থেকে অপরাধ বোধ কাজ করে। এতদিন মনে হয়নি তার যে সে একটা ধর্ষক, কিন্তু আজ নীলিমার কথায় মনে পড়ে গেল। সত্যি তো বলেছে সে, আমি ধর্ষণ করলাম, আর আমি তাকে অবহেলা করি। সবাই জানে একটা ধর্ষক কতটা খারাপ মানুষ, কতটা নীচ। সমাজের সবচেয়ে নিচের স্তরে তাদের বসবাস, আর মন তাদের নেই বললেই চলে। কিন্তু কেউ কখনো খুঁজে দেখে না ধর্ষকের ধর্ষণের পেছনে কারণটা কি, খোঁজার চেষ্টাও করে না। কেন করবে? মেয়েটা তো আজ সবার ওপরে, তাদের একটা কথা সবাই বিশ্বাস করবে, কিন্তু একটা ছেলে যদি ওই কথাটাই বলে, কেউ বিশ্বাস করবে না। যাই হোক, এসব আমার ব্যাপার না, আমাকে মরতে হবে, থাকবো না আর এই পৃথিবীতে। পকেট থেকে ব্লেড বের করে সানভীর। এবার বেশ কনফিউশনে পড়ে যায় সে, ছাদ থেকে লাফ দিবে নাকি ব্লেড দিয়ে হাত কাটবে, কোনটা? দারুণ একটা আইডিয়া এসে যায় মাথায়, আগে হাত কাটবে তারপর লাফ দিবে। বাহ, নিজের মনেই প্রশংসা করে ওঠে সে। দর্শকের বুদ্ধি বলে কথা,
একটু তো শার্প হওয়ারই কথা। ব্লেডটা হাতের ওপরে রাখে সে, আলতো করে চালায় সে হাতের ওপরের চামড়াটা কেটে যায়, হালকা কাটছে, একটু একটু রক্ত বের হচ্ছে। এমন সময় ফোনটা বেজে ওঠে। সারার কল আসার আর সময় পেল না। আর এত রাতে কেই বা কল দিবে? নাম্বারের দিকে তাকিয়ে দেখে নীলিমা। কল রিসিভ করতে চায় না, তারপরেও করে। শেষবারের মতো কণ্ঠটা শুনতে ইচ্ছায় ভীষণ। কোথায় তুমি? ছাদে। এত রাতে ছাদে কি করো? কিছু না, ভালো লাগতেছিল না, তাই একটু হাঁটতে আসছিলাম। রুমে আসো। যাব, 10 মিনিট সময় দাও। 20 সেকেন্ডের রাস্তা, 10 মিনিট কেন লাগবো? বললাম তো সময় লাগবে। নীলিমা কথা বলতে বলতে ছাদে চলে আসে। সানভীর নীলিমাকে দেখা মাত্রই ব্লেডটা নিচে ফেলে দেয়, তারপর শার্টের হাতাটা নিচে নামিয়ে দেয়। এত রাতে ছাদে কি? বললাম তো এমনি। এমনি মানে? এত রাতে এমনি এমনি কেউ ছাদে আসে না। কি করছিলা বলো? কিছু না, তুমি যাও, আমি আসতেছি। তুমি আমার সাথে যাবে? তোমার সাহস তো কম নয়, আমাকে অর্ডার করছো। নীলিমার মনে হঠাৎ কোথা থেকে এত সাহস এসে বুঝতে পারে না। সানভীরের হাত ধরে টান দেয় সে। হঠাৎ গরম পানীয় কিছু অনুভব করে হাতে। হাতটা চোখের সামনে আনতে ভয় পেয়ে যায় নীলিমা। রক্ত? মানে? তোমার হাতে কিসের রক্ত দেখি? কাপা কাপা কণ্ঠে বলে। সানভীরের হাতটা জোর করে সামনে এনে চাঁদের আলোয় দেখতে পাই হাতটা কিছুতে কাটা। নিচে তাকাতেও ব্লেডটা স্পষ্ট দেখতে পাই সে। সানভীর, এগুলো কি? কিছু না তো। কি করছো এগুলো তুমি? কই কিছু না, শুধু পৃথিবী থেকে একটা ধর্ষক কমিয়ে দিতে চাইছিলাম। নীলিমা কি বলবে বুঝতে পারে না, শুধু এটাই ভাবে আজ তার একটা কথার জন্য সানভীর মরতে গেছিল। যদি সময় মতো না আসতাম তাহলে সে আজকে সুইসাইড করতো। আর কিছুই ভাবতে পারে না সে। ব্লেডটা হাতে নিয়ে সানভীরের থেকে দূরে চলে যায় সে। এরপর ব্লেডটা হাতের উপর রেখে বলে, সানভীর, তুমি যে কাজটা করতে পারোনি সেটা আজ আমি করব। কি করছো তুমি? থামো। বলে নীলিমার দিকে এগোয়। ওখানে দাঁড়াও, সামনে এগোলে আমি ব্লেডটা চালিয়ে দিব। পাগলামি করো না নীলিমা, থামো। পাগলামি আমি না, তুমি করছো এতদিন। যদি মেনেই না নিবে তাহলে বিয়ে কেন করছিলে? রাস্তার পাশে ছেড়ে দিলেই তো পারতে। নীলিমা চুপ করো প্লিজ। আজকে তোমার হাতে দুটো অপশন আছে, হয় তুমি আমাকে ভালোবাসবা আগের মতো, নয়তো আমাকে হারাবে চিরতরে। সানভীর এবার দোটানায় পড়ে যায়। কি করবে সে? তুমি ভালোবাসবে না তো, তাই তো? বলে ব্লেডটা জোরে চেপে ধরতে হালকা কেটে যায়। সানভীর চিৎকার করে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি। নীলিমা ব্লেডটা ফেলে দিয়ে দৌড়ে এসে সানভীরকে জড়িয়ে ধরে। অনেক দিনের অপূর্ণ বুকটা আজ পূর্ণতা পেল। সানভীর নীলিমার কপালে অজস্র চুমু দিতে লাগলো। নীলিমা হেসে ফেললো সানভীরের পাগলামি দেখে। তারপর দুজনের কাটা হাত দুটো থেকে রক্ত নিয়ে একসাথে করে সানভীর বলল, মৃত্যুর আগ পর্যন্ত এই দুজনকে আর কেউ কখনো আলাদা করতে পারবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সানভীর নীলিমাকে কোলে তুলে নেয়, তারপর রুমে চলে আসে। বিছানায় এনে নামিয়ে দেয় নীলিমাকে, তারপর হাত পা বেঁধে ফেলে দড়ি দিয়ে। আস্তে আস্তে নীলিমার দিকে এগিয়ে যায় সানভীর, তারপর হাত দুটো চেপে ধরে। নেশাগ্রস্তের মতো ঠোঁটের দিকে তাকায়, তারপর ডুবে যায় নীলিমার ঠোঁটের মধ্যে। এখন ধর্ষণ হবে আবারও, তবে এবার জোর করে নেয় ভালোবেসে ধর্ষণ। 1 বছর পর সানভীর হাসপাতালে অপেক্ষা করছে কখন ডাক্তার বের হবে সেই প্রত্যাশায়। অনেক টেনশন হচ্ছে তার, মাথা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। আজ ডেলিভারির ডেট। বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিছুই, কি হচ্ছে ভেতরে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো, মুখটা গম্ভীর করে বের হলো। আপু, নীলিমা কেমন আছে? নীলিমা তো ভালোই আছে, তবে তবে কি? ঢোক গেলে সানভীর, কিছু হয়নি তো আবার? আপনি বাবা হচ্ছেন। বলে মেয়েটি হেসে ওঠে। সানভীর কোনো কিছুর প্রতীক্ষা না করে দৌড়ে ভেতরে ঢোকে। আমি বাবা হচ্ছে। আনন্দের কথা আটকে যাচ্ছে তার, মুখ দিয়ে হাসি আর চোখ দিয়ে পানি পড়ছে। নীলিমার হাতটা ধরে একটা চুমু দেয় সে, তারপর পিচ্চিটার দিকে তাকায়। নাম কি রাখছো ওর? নীলাশা। তোমার সাথে কথা নাই। কেন? কারণ আমি এখন আমার আম্মুর সাথে কথা বলবো। হেসে ওঠে দুজনে। হঠাৎ সানভীরের মাথায় একটা থাপ্পড় মারে কেউ। পেছনে তাকিয়ে দেখে তার বাবা। এখানে বসে থাকলে হবে, চা মিষ্টি নিয়ে আয়। সানভীর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আজ পুরো মিষ্টির দোকানটা কিনে নিয়ে আসবো।